তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এর আগের ভিডিওগুলিতে আমি দশম শ্রেণীর এই বায়ুমণ্ডল দেখো, এই বায়ুমণ্ডলের যে চ্যাপ্টারটি রয়েছে দ্বিতীয় অধ্যায়ে, এই বায়ুমণ্ডল চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করেছিলাম। এতদূর আলোচনা করেছিলাম এই সমচাপ রেখা বলতে কী বোঝো, সমচাপ রেখা কী, কীভাবে সৃষ্টি হয়, বায়ুচাপের ঢাল, এগুলো বলেছিলাম। তো আজকে আমি এই পৃথিবীর বায়ুচাপ বলয় থেকে শুরু করব। খুব ভালো মতো দেখে নাও, এই যে পৃথিবীর বায়ুচাপ বলয়, এখান থেকে শুরু করব। তো এই বইটির নাম আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। বইটি হলো, দেখে নাও, এই যে ভূগোল ও পরিবেশ পরিচয়, রায়চৌধুরীর হাজরার বই। তো তোমাদের যাদের বইটি রয়েছে বইটি খুলে বসতে পারো, আর যদি নেই তাহলে পড়াগুলো বোঝো। আমি পরপর লাইন বাই লাইন ধরে ধরে আলোচনা করব এবং পরবর্তীতে শেষ হয়ে গেলে আমি অনুশীলনীগুলো আলোচনা করব। সামনেই মাধ্যমিক পরীক্ষা, খুব ভালো মতো ভিডিওগুলি পরপর দেখবে। তো দেখো আমি সর্বাস বলি পৃথিবীর বায়ুর চাপ বলয়। তো দেখো পৃথিবীর বায়ুর চাপ বলয়, বায়ুর চাপ কাকে বলে এবং বায়ুর চাপ কীভাবে সৃষ্টি হয় এগুলো আমি আলোচনা করেছিলাম। তো বায়ুর চাপ বলয়টা কী জিনিস দেখো, আমি এখানে ছবি আঁকিয়ে রেখেছি অলরেডি। দেখো আমি বলে দিচ্ছি, এই যে বায়ুর চাপ কাকে বলে আমি বলেছিলাম, এই বায়ুর চাপগুলো বিভিন্ন অক্ষাংশ ভেদে, হ্যাঁ, এটা হলো নিরক্ষীয় অঞ্চল, এটা হলো কর্কটক্রান্তীয় অঞ্চল, এটা হলো মকরীয় উচ্চচাপ বলয় অঞ্চল, তারপরে এটি হলো কি সমবৃত্ত প্রদেশীয় অঞ্চল, তারপরে হলো মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল, কেমন, মেরুদেশীয় অঞ্চল, এই দুটো হলো মেরুদেশীয়। তো এটা হলো চাপ বলয়। এর এখানে দেখো ছবিটিতে দেখতে পারবে, এখানে দেখো এই চাপ বলয়গুলোকে মার্ক করে দেওয়া রয়েছে। তো এরকম কি হয়েছে, বিভিন্ন অক্ষাংশে চাপ বলয়গুলো এরকম পৃথিবীকে এরকম বলয়ের মতো করে, এই যে এরকম বলয়ের মতো করে ঘিরে রেখেছে পৃথিবীকে, হ্যাঁ, এই পৃথিবী জুড়ে এরকম বলয়ের মতো করে ঘিরে রেখেছে। তো তারাও এটা হলো না, আমি এখানে আবার দেখিয়েছি, এটা পৃথিবী মনে করে এরকম করে বলয়ের আকারে চাপ বলয়গুলো ঘিরে রেখেছে, কেমন। তো এই যে চাপ বলয়গুলো রয়েছে, তো এই চাপ বলয়গুলো মূলত পৃথিবীতে কয়টি আছে, 7টি বায়ুর চাপ বলয় লক্ষ্য করতে পাওয়া যায়, এখানে লেখা আছে। এরপর দেখেন এখানে সবার ফার্স্ট বলেছে কি নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তো নিরক্ষীয় নিম্নচাপ বলয় কি, এখানে ছবিটিতে দেখে নাও, নিরক্ষীয় নিম্নচাপ বলয় তোমাদের বইয়ে দেখবা, যে কোনো রাইটারই বই হোক, তো এই চাপ বলয়গুলো এইভাবেই দেওয়া আছে। তো নিরক্ষীয় নিম্নচাপ, এই যে এটা পৃথিবী, এর মিডিল দিয়ে যে চাপ বলয়টি গিয়েছে, যে এটি দেখে নাও, এই নিরক্ষরেখা নিম্নচাপ বলয়, একদম আমরা জানি 0 ডিগ্রি হলো নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার উভয় পাশে এখানে দেখো লেখা আছে, এই যে নিরক্ষরেখার উভয় পাশে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যে বিস্তৃত অঞ্চল হলো নিম্নচাপ বলয়। তার মানে এই যে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণে, এই মোটা যে অংশটি দেখতে পাচ্ছ, এই অংশটিতে মধ্যে রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তাহলে সবার ফার্স্ট একটি চাপ বলয় হলো কি, নিরক্ষীয় নিম্নচাপ বলয়। দেখো আমি এখানে লিখে নিয়েছি নিরক্ষীয় নিম্নচাপ বলয়। আর নিরক্ষীয় নিম্নচাপ বলয় কি, এই যে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি 10 ডিগ্রি উত্তর এবং 5-10 ডিগ্রি দক্ষিণের মধ্যে অবস্থান করেছে। তো বোঝাতে পারলাম। তো দেখো এর কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, খুব ভালো মতো দেখে নাও। এই বৈশিষ্ট্যগুলো আমি পরপর আলোচনা করছি এবং বুঝিয়ে দিচ্ছি। বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে এই অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। তো খুব ভালো মতো দেখো, সূর্যের আলো সারা বছর এখানে লম্বভাবে কিরণ দেয়। আর আমি বলেছিলাম যে সূর্যরশ্মি যেহেতু লম্বভাবে যেখানে কিরণ দেবে সেখানে উষ্ণতা বেশি থাকবে। আর উষ্ণ বায়ু সবসময় কী হয়, হালকা হবে। হালকা হওয়ার ফলে কী হবে, বায়ু উপর দিকে ওঠার প্রবণতা বেশি থাকবে, হালকা বায়ু উপর দিকে উঠে যায়। আচ্ছা, আর এখানে কি বলেছে, এখানে যেহেতু স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণ বেশি নিরক্ষীয় অঞ্চল, সেই কারণে এখানে জলীয়বাষ্পের পরিমাণ অনেক হবে, আর বায়ু এই কারণে খুব হালকা হবে। তো এটি হলো এখানকার বৈশিষ্ট্য। দেখে এখানে এগুলোই লেখা আছে যে এখানে স্থলভাগ অপেক্ষা জলভাগের বিস্তার বেশি থাকায় সূর্যতাপের কারণে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি হয় এবং হালকা বলে সহজে তা উপরে উঠে প্রসারিত হয়, ফলে চাপ কম হয়। তো এটাই এখানে বলেছে। তা আমি বলেছিলাম যে যেখানে হালকা বায়ু হবে তার বায়ুর চাপ কম হবে, এই জন্য এটিকে বলা হয় কি নিরক্ষীয় নিম্নচাপ, চাপ কম বলে এখানে বলা হয় নিম্নচাপ। আচ্ছা, তো এরপরে দেখো আরটি রয়েছে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়। দেখো এটা গেল নিম্নচাপ নিরক্ষীয় অঞ্চল, হ্যাঁ, এটা হলো নিম্নচাপ, যেহেতু উষ্ণতা সারা বছর বেশি থাকে, এটা হলো উচ্চচাপ। তো এইরকম করেই কয়েকটি চাপ বলয় পৃথিবীতে 7টি চাপ বলয় ভাগ করা হয়েছে। তো 1 নম্বর হয়ে গেল, 2 নম্বরে চলে আসলো কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়। তাহলে এর অবস্থানগত, এর অবস্থান হলো এই যে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর এবং 10 ডিগ্রি পশ্চিমের মধ্যে এই নিরক্ষীয় অঞ্চলটি রয়েছে। এর থেকে এই যে অঞ্চলটির থেকে মোটামুটি উপরে 20 থেকে 25 ডিগ্রি, দেখো 35 ডিগ্রি, দেখো লেখা আছে 25 থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী, এই যে অক্ষরেখার মধ্যবর্তী যে অংশটি রয়েছে সেই অংশটি হলো কি টোটালটাই কর্কটীয় বা মকরীয় উচ্চচাপ বলয়। তাহলে এখানে উত্তরে যে অংশটি রয়েছে 25 থেকে 35 ডিগ্রির মধ্যে সেটি হলো কর্কটীয় উচ্চচাপ বলয়, আর এর নিচে যে অংশটি রয়েছে 25 থেকে 35 ডিগ্রির মধ্যে সেটি হলো মকরীয় উচ্চচাপ বলয়। তো এর কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, উচ্চচাপ নাম শুনে আমরা বুঝতে পারবো যে এখানে বায়ু কী হবে, ভারী হবে, উচ্চচাপ অঞ্চল বলা হয়েছে এই কারণে। আর এই কারণে নিম্নচাপ কেন হয়েছিল, এখানে হচ্ছে যেহেতু বায়ু হালকা ছিল, নিম্নচাপ ছিল। তো এখানে বলেছে কয়টি বৈশিষ্ট্য, যে এই অঞ্চলে উষ্ণ আর্দ্র বায়ু হালকা হয়ে উপরে উঠলে পৃথিবীর আবর্তনের প্রভাবে তা উত্তর ও দক্ষিণ দিয়ে ছিটকে যায়, মানে নিরক্ষীয় অঞ্চলে, এই যে নিরক্ষীয় অঞ্চলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায় এবং পৃথিবীর আবর্তনের ফলে এই দুই অংশে, মানে এই যে কর্কটীয় এগুলো অংশে গিয়ে ছিটকে ছিটকে চলে যায় এবং দক্ষিণ দিকে ছিটকে যায়, ক্রমশ শীতল ও ভারী হয়ে দুই ক্রান্তীয় অঞ্চলে আবার নেমে আসে, ফলে এই অংশে বায়ু ঘনত্ব বেড়ে উচ্চচাপ সৃষ্টি হয়। তো এগুলো বায়ু ছিটকে যায়, ছিটকে যাওয়ার ফলে আবার উপরে গিয়ে কী হয়, ভারী হয়, এই ভারী হয়ে এই অংশে নেমে আসে, এই জন্য এখানে কি উচ্চচাপ বিরাজ বা শীতল বায়ু লক্ষ্য করতে পাওয়া যায়। এই যে এই অংশ দুটো কর্কটীয় উচ্চচাপ বলে, বোঝা গেল।
তো এই অংশে আবার কয়েকটা 1 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর বলেছে সুমেরু কুমেরু অঞ্চলে, মানে এই যে সুমেরু বৃত্ত প্রদেশীয় মানে কুমেরু, এটা হলো এই যে কর্কটীয় উচ্চচাপ বলয়, নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়, এর উপরে যে চাপ বলয়টি আছে এটাকে বলা হয় কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, আর এটার উপরে অংশ হয়েছে এটা হলো সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এই যে দুটি অংশ রয়েছে, শীতল বায়ু কোরিলোস বলের প্রভাবে বিক্ষিপ্ত হয়ে ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে, মানে এই যে অঞ্চলগুলো এগুলোতে কী হয়, সূর্যের আলো আরও তীব্রভাবে পড়বে এগুলো অংশে। এই কারণে এই অংশগুলোর থেকে বায়ু আবার কী হয়, বায়ু ভারী বায়ু যেটা থাকে শীতল বায়ু, এগুলো বায়ু আবার এখানে চলে আসে, এই কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ে চলে আসে। হ্যাঁ, যেই কারণে এই অংশে সবসময় উচ্চচাপ বিরাজ লক্ষ্য করতে পাওয়া যায়। আবার একটা দেখো এখানে বৈশিষ্ট্য আছে, এই যে অংশটি হচ্ছে উচ্চচাপ বলয়, ভারী বায়ু শীতল বায়ু থাকে, এই অংশের থেকে বায়ু সবসময় খালি নিচের দিকে থিতিয়ে পড়া বেশি থাকে হয়, মানে সম্ভাবনা বেশি থাকে, কারণ উচ্চচাপ বায়ু সবসময় কী হবে, ওপরে ভারী হবে, আর ভারী বায়ু কী করবে, সবসময় নিচের দিকে নামতে, মানে এইভাবে নিচের দিকে নামতে থাকবে। তো এই দুটি অংশে ভারী বায়ু যেহেতু নিচের দিকে নামার প্রবণতা বেশি, এর কিন্তু পার্শ্ব প্রবাহ কম লক্ষ্য হতে হয়, মানে এইভাবে বায়ু প্রবাহিত কম হবে, কিন্তু খালি নিচের দিকে নামতে থাকবে। তো এই পার্শ্ব প্রবাহ না থাকার কারণে এখানে যদি কোনো জাহাজ অবস্থান করে, সেই জাহাজ কী করবে, এই বায়ুর পার্শ্ব প্রবাহ না থাকার কারণে সেটি এখানে চলতে গিয়ে অসুবিধা হবে সমুদ্রে। তো সেই কারণে দেখো এখানে বলা হয়েছে যে এই অঞ্চলকে উপক্রান্তীয় শান্ত বলয় বলা হয়, মানে এই দুটো অংশকে শান্ত বলয় বলা হয়, কারণ এখানে পার্শ্ব প্রবাহ নেই, কোনো জাহাজ এখানে চলাচল করতে পারে না সহজে। তো এই কারণে একটা ঘটনা আছে, দেখো উত্তর আমেরিকা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জগামী একটি জাহাজের নাবিকরা পানীয় জলের অপচয়ের আশঙ্কায় তাদের ঘোড়াগুলোকে মহাসাগরের জলে ফেলে দিয়েছিল, যে এই অংশে যেহেতু পার্শ্বপ্রবাহ কম, জাহাজ চলতে পারছে না, ভারী কমানোর জন্য ঘোড়াগুলোকে কী করেছিল, জাহাজ থেকে ফেলে দিয়েছিল এই অক্ষাংশ দুটোতে। এই কারণে এখানে নাম দেওয়া হয়েছিল পরবর্তী কি অশ্ব অক্ষাংশ, যেহেতু ঘোড়াগুলো জলে ফেলে দিয়েছিল, এই কারণে এই ক্রান্তীয় উচ্চচাপ বলয় আর এই যে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়কে নাম দেওয়া হয়েছিল অশ্ব অক্ষাংশ। তাহলে দেখো তিনটে কিন্তু হয়ে গেল। তাহলে কর্কটীয় মকর উচ্চচাপ বলয় এটি 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। হ্যাঁ, উত্তরে এটা হলো কর্কটীয়, আর দক্ষিণের অংশটিকে বলা হয় মকরীয়। এরপরে আরেকটি চাপ বলয় রয়েছে, সেটি হলো সুমেরু কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। তাহলে খুব ভালো মতো এই যে এটা গেল, এখানে ছবিটি দেখো, এই ছবিটি ভালো মতো দেখো, এটা কর্কট উচ্চচাপ বলয়, এটা হলো মকর উচ্চচাপ বলয়। এরপরে মানে মকর উচ্চচাপ বলয়ের উপরে এবং কর্কট উচ্চচাপ বলয়ের উপরে যে বায়ুচাপ বলয়টি রয়েছে, যেটির অবস্থান হবে মোটামুটি, এটি ছিল 30 থেকে 35 ডিগ্রির মধ্যে, 35 থেকে মোটামুটি 60 থেকে 70 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, মানে এটি ছিল 30-35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, এর থেকে এত দূর 60 থেকে 70 ডিগ্রি উত্তর এবং 60 থেকে 70 ডিগ্রি, এই যে এটি 60 থেকে 70 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে যে অংশটি অবস্থান করেছে, তখন সেটাকে বলা হয় সুমেরু কুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়। তাহলে দেখো প্রথমে নিরক্ষীয় নিম্নচাপ ছিল, তারপরে কর্কটীয় উপক্রান্ত মকরীয় উচ্চচাপ বলয়, তারপরে এটি হলো সুমেরু কুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়। আচ্ছা, তো এখানে কি বলেছে, এটি হলো নিম্নচাপ বলয়। নিম্নচাপ নাম শুনে বোঝা যায় এখানকার বায়ু কী হবে, হালকা হবে, এই অঞ্চলে, এই অঞ্চলটির এবং এই অঞ্চলের বায়ু কী হবে, হালকা হবে। এই দুটো হালকা বায়ু হওয়ার ফলে কী হবে, হালকা বায়ু এখানে বিরাজ করবে, আর হালকা বায়ু সবসময় কী হবে, বায়ুর চাপ কম হবে, আর বায়ুর চাপ কম আছে এই জন্য নাম দেওয়া হয়েছে নিম্নচাপ বলয়, তার মানে এখানকার বায়ু হালকা। আচ্ছা, এখানে কি বলেছে, যে দেখো এখানে কি বলেছে যে এই যে নিম্নচাপ সৃষ্টির কারণগুলো কী, তাহলে এইখানে এই যে 3 নম্বর আমি লিখে নিচ্ছি এখানে, যে সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, আমি শর্টকাটে লিখে নিলাম। এখানে নিম্নচাপ সৃষ্টির কারণগুলো কী কী দেখো, বলেছে যে এখানে মেরু অঞ্চলের তুলনায় এই দুই অঞ্চলে উষ্ণতা বেশি হয়। কারণ কি, এই যে দেখো মেরু অঞ্চল মানে তোমরা খুব ভালো মতো জানো, এই যে একদম ওপরের অংশ পৃথিবীর, এই যে নিচের একদম দক্ষিণ অংশ আর একদম উত্তর অংশ যে রয়েছে সেটাকে বলা হয় মেরু অঞ্চল। হ্যাঁ, তো এই শেষ ভাগে মেরু অঞ্চলের তুলনায় এই দুই অঞ্চলে, মানে এই যে এই অঞ্চলটিতে এবং এই অঞ্চলটিতে কী হয়, উষ্ণতার পরিমাণ বেশি হয়। আমি একবার এখানে ছবিতে আর্ট করে দিচ্ছি। এটা হলো নিরক্ষীয়, কর্কটীয়, তারপর হলো তোমার এই সুমেরু বৃত্ত প্রদেশীয়। হ্যাঁ, এটা হলো উত্তরের আর এটি হলো দক্ষিণের। তাহলে দেখো আমার কিন্তু অলরেডি তিনটে বায়ুচাপ বলা হয়ে গেলো, একটা হলো নিরক্ষীয়, কর্কটীয়, মকরীয় তিনটি, আর এখানে হলো সুমেরু বৃত্ত প্রদেশীয়, কুমেরু নিম্নচাপ বলা হয়, তাই না? এই দুটো মিলে হবে 5টি। কী বলেছে এইখানে, এই মেরু অঞ্চলের তুলনায়, এই যে মেরু অঞ্চল যে রয়েছে এর তুলনায় এখানে কী হবে, এই অংশটিতে উষ্ণতা বেশি হবে। যেমন এখানে মনে করো সূর্য রয়েছে, দেখো আমি বারবার বলে দিচ্ছি, সূর্য রশ্মি নিরক্ষে নিম্ন একদম ডিরেক্ট আলো দেয়, এরপরে এখানে তীর্য হয়, এরপরে এখানে তীর্য হয়, আর মেরু অঞ্চলে গিয়ে একদম তীর্য হয়ে যায় এই মেরু অঞ্চলে। আচ্ছা,
তো এই হওয়ার কারণে এই অঞ্চলে বায়ু হালকা প্রসারিত হয়ে উপরে উঠে নিম্নচাপের সৃষ্টি করে। তার মানে কি, যেখানে উষ্ণতার পরিমাণ বেশি হবে বায়ু উপর দিকে উপরে আকাশে উঠে যাবে, উপরে উঠে গিয়ে কী হবে, এখানে হালকা বায়ু বিরাজ করবে। তো সেটি বলেছে। তো এই কারণে এখানে নিম্নচাপ বলা সৃষ্টি, যেহেতু উষ্ণতা বেশি। 2 নম্বর হলো এই আবর্তন বেগ এই অংশে মেরু অঞ্চলের তুলনায় বেশি হওয়ায়। তার মানে আবর্তন বেগ এই অঞ্চলে কী হয়, মেরু অঞ্চলের তুলনায় বেশি, ঊর্ধ্বগামী বায়ু উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায়। তাহলে কি দেখো, এই যে আবর্তন বেগ, পৃথিবীর আবর্তন বেগ যত তুমি এখান থেকে মেরু অঞ্চল থেকে এই যে নিরক্ষরেখার দিকে আসতে থাকবে তত আবর্তন বেগ বেশি হবে। তাহলে কি, মেরু অঞ্চলের তুলনায় এই অঞ্চলে আবর্তন বেগ বেশি, যেই কারণে কি হচ্ছে, পরের পৃষ্ঠা চলে আসলাম, 34 নম্বর পৃষ্ঠা দেখো। যেই কারণে কি হচ্ছে, যে এই অঞ্চলে উত্তর এবং দক্ষিণ দিকে বায়ু বিক্ষিপ্ত হচ্ছে, মানে এই অঞ্চলগুলির থেকে বায়ু বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এই যে উত্তর এবং দক্ষিণ, মানে এটা হলো সুমেরু আর এটা হলো কুমেরু নিম্নচাপ বলয়। তো এই অংশ থেকে বায়ু বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, এই ফলে এখানে বায়ুর পরিমাণ ঘনত্ব কমে যায়। এখানে কী হয়, বায়ু ভারী হওয়ার সুযোগ আর পায় না। বুঝতে পারলা? যেই কারণে কি হচ্ছে, এখানে নিম্নচাপ বিরাজ করে। তো বোঝাতে পারলাম আশা করি। তো এটা গেল হচ্ছে তোমার সুমেরু ও কুমেরু নিম্নচাপ বলয়। এরপরে দেখো লাস্ট যে, তাহলে কি 5টি হয়ে গেল। এরপরে 4, আমি সিরিয়ালি 4 নম্বর করছি, কিন্তু এখানে দেখো দুটো দুটো করে আছে, দুটো দুটো 4টে, এর মানে নিরক্ষীয় অঞ্চল 5টি। এবার 6 নম্বর সুমেরু ও কুমেরু। দেখো এখানে আবার ডিফারেন্স আছে। তা এখানে আমি বলি যে সুমেরু কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, বৃত্ত প্রদেশীয় কথাটি উল্লেখ আছে, এখানে কিন্তু সেটি নেই। তো এখানে আমি লিখে দিচ্ছি বৃত্ত প্রদেশীয় কথাটি উল্লেখ ছিল, আমি লিখিনি, বৃত্ত প্রদেশীয়। আর এটা হলো সুমেরু কুমেরু উচ্চচাপ বলা হয়। তাহলে এইটা তো একদম ইজি জিনিস, যে এখানে কেন উচ্চচাপ থাকবে। এই যে মেরু অঞ্চলে সূর্যরশ্মি একদম তীব্রভাবে যায়, এই কারণে এখানে সবসময় ঠান্ডা আবহাওয়া বিরাজ করে, আর ঠান্ডা আবহাওয়া সবসময় কী হয়, ভারী বায়ু লক্ষ্য করতে পাওয়া যাবে। এটাই মেন কারণ। তবু আমি বলে দিচ্ছি 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, মানে এই 60 থেকে 75 ডিগ্রির মধ্যে কুমেরু ছিল। এরপরে ঊর্ধ্ব অংশে যে মোটামুটি 80 থেকে 90 ডিগ্রি, পৃথিবীর শেষ মেরু হলো 90 ডিগ্রি, এইটুকু অংশের মধ্যে যে অংশ অবস্থান করবে সেটা হলো উচ্চচাপ বলয়। আর এটাকে বলা হয় কুমেরু, আর উপরের অংশটা উত্তর অংশটি বলা হয় সুমেরু। এই অংশটিতে অবস্থান করে কে, সুমেরু কুমেরু উচ্চচাপ বলয়। এর কারণ কি, উচ্চচাপ সৃষ্টি হওয়ার কারণটা কি, এখানে চাপ সৃষ্টি হওয়ার কারণ হলো যে মেরু অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি তীব্রভাবে পড়ে, একদম তীব্রভাবে পড়লো আলো, যেই কারণে এখানে প্রচণ্ড ঠান্ডার কারণে এখানে বায়ু সর্বদা শীতল ও ভারী হবে, আর শীতল ভারী বায়ু সবসময় কি ভারী হবে, উচ্চচাপ বিরাজ করবে। তো এই কারণে উচ্চচাপ থাকে। আর এটা হচ্ছে সূর্যরশ্মির প্রখরতা কম থাকে, অঞ্চলে বাষ্পীভবনের পরিমাণ তথা বায়ু জলীয়শ্বের পরিমাণ খুব কম। আর দেখো সূর্য আলো যেখানে বেশি হবে সেখানে কী হবে, বাষ্পীভবন বেশি হবে। মনে করো এই যে জল, সূর্য আলো যেখানে বেশি পড়বে সেখানে কী হবে, বাষ্পীভবনের পরিমাণ বেশি হবে, আর বাষ্পীভূত জলীয় বাষ্পের পরিমাণ যেখানে বেশি দেবে সেখানকার বায়ু হালকা হয়। তার মানে কি, এখানে সেটি বাষ্পীভবন হতে পারবে না, যেই কারণে এখানে বাষ্পীভবন না হওয়ার কারণে বায়ু পুরো ভারী থাকবে। তো এটি বলেছে। তো এটি হলো মেন কারণ উচ্চচাপ বিরাজ করার। তাহলে দেখো 7টি চাপ বলা আমি বলে দিলাম। আরেকবার এখানে ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি, ছবিটা খুব ভালো মতো দেখো। এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলা হয় 5 ডিগ্রি থেকে উত্তর বা 10 ডিগ্রি, 5 ডিগ্রি 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণের মধ্যে অবস্থান করেছে। যে ইয়েলো কালার অংশটি নিরক্ষীয় নিম্নচাপ বলা হয়, এর নিম্নচাপ অবস্থান করে। এর ওপরে থাকে কর্কটীয় উচ্চচাপ বলা হয়, এটাকে বলা হয় অশ্ব অক্ষাংশ। দেখো এখানেও মকরীয় উচ্চচাপ বলা হয়, কেমন, এই দুই দিকেই থাকে এই কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলা হয়। উত্তর অংশটিকে বলে কর্কটীয়, নিচের অংশটিকে বলে, দক্ষিণ অংশটিকে বলে মকরীয়। এটার অবস্থান হলো এই যে 10 ডিগ্রির পরে মোটামুটি 30 ডিগ্রি উত্তর, 30 ডিগ্রি দক্ষিণের মধ্যে অক্ষরেখার মধ্যে অবস্থান করে। এরপরে দেখো কি আছে, সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলা হয়, তারপর আছে সুমেরু উচ্চচাপ বলা হয়। ঠিক এখানে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলা হয়, নিচে আছে কুমেরু উচ্চচাপ বলা হয়। তাহলে 1 2 3 4 5 6 7টি চাপ বলয় হয়ে গেল। তো এরপরে দেখো এই চাপ বলয়গুলি খুব ভালো মতো দেখে নিলে, এই চাপ বলয়গুলোই কিন্তু বায়ুপ্রবাহ সৃষ্টি করে। এই যে এগুলো যে দেখছো অ্যারোমার্ক দিয়ে, এগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু বায়ুপ্রবাহ, এগুলো আলাদা আলাদা নাম আছে। এই চাপ বলয়গুলোর থেকেই কিন্তু বায়ুপ্রবাহ সৃষ্টি হয়। তবে তোমরা একটা খুব ভালো জিনিস মনে রাখবে, সেটি হলো যে বায়ু সব সময় কি হয়, উচ্চ চাপ থেকে নিম্ন চাপে দিকে যায়, এটা মাথায় রাখবে। বায়ু সবসময় কী করে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়। তাহলে একটা জিনিস, সিম্পল জিনিস মাথায় রাখবে, এটা আমি বুঝিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু এটা কাজে লাগে। মনে করো এটি উচ্চচাপযুক্ত বায়ু, এটি এখানে মনে করো চাপ আছে 1000 MB, আর এটা হলো মনে করো নিম্নচাপযুক্ত অঞ্চল, যেখানে মনে করো 800 MB রয়েছে, 800 MB। তো এখান থেকে বায়ু কিন্তু এদিকে আসবে। তো এটা বুঝে নেবে, যেই সব জায়গায় উচ্চচাপ বিরাজ করবে সেখান থেকে বায়ু, এটা মানে নিম্নচাপ, এটা থেকে বায়ুচাপ কম, এদিকে কিন্তু বায়ু আসবে, সব উচ্চচাপের বায়ু নিম্নচাপের দিকে আসবে, এটা মাথায় রাখবে। তো এই গেল হচ্ছে আমাদের 7টি বায়ুচাপ বলয়। এরপরে রয়েছে কি, বায়ুচাপ বলয় অবস্থান পরিবর্তন। তো এই যে বায়ুচাপ বলয়গুলো যে বললাম 7টা বায়ুচাপ, এখানে আমি আলোচনা করলাম যে একটি 2টি 3টি 4টি 5টি 6টি এবং নিচে রয়েছে 7টি। এই 7টি বায়ুচাপ বলয়ের অবস্থার পরিবর্তন হয়, কিছু কিছু কন্ডিশন রয়েছে, কিছু কিছু পরিস্থিতি রয়েছে, যেই সমস্ত পরিস্থিতিগুলোতে কী হয়, এই যে বায়ুর যে 7টি চাপ বলয় আছে অবস্থান করেছে সেগুলো কী হয়,
অবস্থান পরিবর্তন হয়। সেটা কী কী কোন কোন সময় কিছু কিছু সময় রয়েছে, যেমন সূর্যরশ্মি পতনকণের পরিমাণ, তাপীয় ফলের জন্য বায়ুর চাপ বলয়গুলির সীমা নির্ভর করে। দেখো এখানে মেনলি এই বায়ুর চাপগুলো সৃষ্টি হয় কি সূর্যরশ্মির তাপীয় ফলাফলের ওপর, মানে সূর্যের যে আলো কতখানি সোজাসুজি পড়ছে কোনো অঞ্চলে সেগুলোর উপর নির্ভর করে। যেখানে তীর্যভাবে যাচ্ছে সেই সব জায়গাতে 6 মাস দিন 6 মাস রাত থাকছে, উষ্ণতার পরিমাণ কমে যাচ্ছে, মেরু অঞ্চলে নিরক্ষীয় যত আসা আছে উষ্ণতার পরিমাণ বাড়ছে। তো এই সূর্যরশ্মির পতন কোণের উপর নির্ভর করে মে জুন মাসের সূর্যের উত্তরায়ণের সঙ্গে সঙ্গে উত্তর গোলার্ধে বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায়। তার মানে কি, দেখো এখানে আমি সিম্পলে বুঝিয়ে দিচ্ছি। মনে করো এটি পৃথিবী, এই পৃথিবী ঘুরতে ঘুরতে এটা মনে হয় সূর্য তো স্থির। তো কোনো সময় কি হয়, এই যে আমাদের পৃথিবীর এটি মনে করো উত্তর অংশ, এটুকু কি উত্তর অংশ, আর নিচের এটুকু কি দক্ষিণ অংশ। এই পৃথিবী যেহেতু হেলে থাকে, কোনো কোনো সময় এমনভাবে হেলে থাকে, এই যে উত্তর অংশটি রয়েছে এই অংশটি কি হয়, বেশিরভাগ অংশটি উত্তরের কি সূর্যের সামনে চলে আসে। তার ফলে কী হবে, সূর্যের এটাকে বলা হয় উত্তরায়ণ। তার মানে উত্তর গোলার্ধে বেশি আলো পড়বে। তো এটি উত্তর গোলার্ধে বায়ু উষ্ণতা তখন বৃদ্ধি পায় এবং বায়ুর চাপ বলয়গুলি বেশি উত্তরে সরে যায়। মানে এই যে যেই চাপগুলো 7টি বলয় সেগুলো কী হয়, উত্তর দিকে সবকটি সরে যেতে থাকবে। একটু একটু করে সরে যেতে থাকবে এরকম। তো এটাই বলেছে যে সরে যাওয়ার মেন কারণ কী হলে, তাহলে দেখো মে জুন মাসে মানে যখন গ্রীষ্মকাল আমাদের দিকে থাকে পৃথিবীতে, তখন সেই সময় কী হয়, ওই উত্তর গোলার্ধে সূর্যের সামনে পড়ে, মানে সেটাকে বলা হয় সূর্যের উত্তরায়ণ। আবার দক্ষিণায়নের সময় উভয় গোলার্ধে বায়ুচাপ বলয়গুলি দক্ষিণ দিকে সরে যায়। আবার ঠিক দক্ষিণায়ন মানে ডিসেম্বর মাসে দিয়ে কী হয়, এই উত্তর অংশটি এমনভাবে অবস্থান করে, মনে গেল এমনভাবে অবস্থান করলো, তখন দক্ষিণ অংশটি এই সূর্যের সামনে পড়লো, কেমন, উত্তর অংশটি এদিকে আসে। তো এই যে অবস্থান, এটা উত্তরায়ণ হলো, এটা দক্ষিণায়ন। সূর্যের দক্ষিণ মানে দক্ষিণ অংশে বেশি আলো পড়ছে বলে, বেশি পরিমাণ তাপীয় ফল পড়ছে বলে, এই কারণে এখানে কি হচ্ছে, দক্ষিণায়ন বলা হয়, সূর্যের দক্ষিণায়ন। এই সময় কি হয়, সূর্যের আপাতবাদী ক্রান্তীয় অঞ্চল সাথে উত্তর দক্ষিণ অংশের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং বায়ুচাপ বলয়গুলি সর্বদা 5-10 ডিগ্রি করে অবস্থান পরিবর্তন করতে পারে। মানে কি হয়, সূর্যের যে আলো মেনলি এইটুকু অংশ, যে ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চল রয়েছে, যেমন হচ্ছে এটা নিরক্ষরেখা, এটা হলো ক্রান্তীয় কর্কট ক্রান্তীয়, আর এটা হলো মকর ক্রান্তীয়। এই যে ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চল রয়েছে এর মধ্যেই বেশিরভাগ সূর্যের রশ্মির তাপীয় ফলটা সবসময় বেশি থাকে, যেদিকে সরুক উত্তর দক্ষিণে। তো এই সরে যাওয়ার ফলে যখন এই উত্তরায়ণ দক্ষিণায়নের ফলে মূলত কী হয়, 5 ডিগ্রি 10 ডিগ্রি অক্ষরেখাগুলোর একটু একটু করে অবস্থান পরিবর্তন হয়। তো এই অবস্থান পরিবর্তনের তাহলে মূল কারণ কি, সূর্যরশ্মির তাপীয় ফল। তো বোঝাতে পারলাম। তাহলে সূর্যের উত্তরায়ণ কোনটাকে বলে, যখন সূর্যরশ্মি পৃথিবীর উত্তর অংশ বেশি আলো গ্রহণ করবে, সূর্য থেকে বেশি আলো পাবে, তখন সেটাকে বলা উত্তরায়ণ। আর দক্ষিণায়ন কি, যখন দক্ষিণ গোলার্ধ পৃথিবীর বেশি পরিমাণ আলো তাপ গ্রহণ করবে, তখন সেটাকে বলা হয় দক্ষিণায়ন। তো এই ফলে কি হয়, 5 ডিগ্রি 10 ডিগ্রি করে অক্ষাংশগুলো পরিবর্তন হয়। এরপর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে কি, বায়ু প্রবাহ। খুব ভালো মতো দেখে নাও, এখানে রয়েছে এই যে বায়ু প্রবাহ, যেটা বলে উইন্ডস। তো বায়ু প্রবাহ কী জিনিস, বায়ু প্রবাহ হলো বায়ুপ্রবাহ কী জিনিস, পৃথিবীপৃষ্ঠের ওপর আলগাভাবে অবস্থানের ফলে বায়ু একই স্থানে স্থির না থেকে সর্বদা এক স্থান থেকে আরেক স্থান চলাচল করে। বায়ু তো কখনো স্থির না, বায়ু কি হয়, এক স্থান থেকে আরেক দিকে, একদিক থেকে আরেক দিকে এইভাবে চলাচল করতে থাকে। তো ভূপৃষ্ঠের সমান্তরাল বা অনুভূমিকভাবে বায়ু এক স্থান থেকে অন্য স্থানে সমান চলাচলকে, স্থানান্তরকে বলা হয় বায়ুপ্রবাহ। মানে বায়ুর এই যে এক স্থান থেকে আরেক স্থানে এরকম চলাচলকে বলা হয় কি, বায়ু প্রবাহ। এবার বায়ু কোন দিকে প্রবাহিত হচ্ছে কোন দিকে হচ্ছে না সেটা আমরা পরে আলোচনা করছি, তার পর আছে। তো এই বায়ু প্রবাহ, যে বায়ু যে প্রবাহিত হচ্ছে, এই বায়ু প্রবাহের কয়েকটা কারণ আছে। কি কি, বায়ুর চাপের তারতম্য, আরেকটা আছে কারণ হলো উষ্ণতার তারতম্য, পৃথিবীর আবর্তন গতি, ভূপৃষ্ঠে ঘর্ষণের প্রভাব। তো এই যে 4টা উপাদান নাম বললাম, এই 4টা জিনিসের উপর নির্ভর করেই কিন্তু বায়ু প্রবাহিত হবে, কোন দিকে হবে না হবে এগুলোর উপর ডিপেন্ড করে। কি কি, বায়ুর চাপের তারতম্য, মানে মাত্রই বললাম উচ্চ চাপের থেকে নিম্ন চাপের দিকে যাবে। আবার কি উষ্ণতা, যেখানে উষ্ণতা বেশি হবে হালকা হবে বায়ু, সে হালকা বায়ু কী হবে, হালকা হয়ে উপরে উঠে যাবে, আর ভারী বায়ু আবার কী হবে নিচে দিয়ে নেমে আসবে। তাহলে এগুলোর ফলে বায়ু প্রবাহিত হবে। আবার কী বলছে, পৃথিবীর আবর্তন, পৃথিবী ঘুরে যাচ্ছে ক্রমাগত পশ্চিম থেকে পূর্বে, এটা আবর্তন গতির ফলে বায়ু প্রবাহ হবে। আবার বলছে ভূপৃষ্ঠের ঘর্ষণের প্রভাব, বায়ু প্রবাহের সাথে কি, বায়ুর সাথে ভূপৃষ্ঠের ঘর্ষণের ফলে বায়ু প্রবাহ হবে। তো এই যে বায়ুর প্রবাহ, এই যে বায়ু একদিক থেকে আরেক দিকে প্রবাহিত হচ্ছে, এই বায়ু প্রবাহকে আবার কি 4টা ভাগে ভাগ করা হয়। বায়ু প্রবাহ দেখো উৎপত্তি বৈশিষ্ট্য অনুসারে বায়ু প্রবাহে 4টি ভাগে ভাগ করা হয়। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি, বায়ু প্রবাহকে কয়টি ভাগে ভাগ করা যায়, 2, 3 এবং 4টি ভাগে ভাগ করা যায়। তাহলে সবার ফার্স্ট চলে আসলাম। তাহলে বায়ু প্রবাহকে এই উৎপত্তি বৈশিষ্ট্য অনুসারে বায়ু প্রবাহকে 4টি ভাগে ভাগ করা। সবার ফার্স্ট আছে কি, নিয়ত বায়ু প্রবাহ। দেখো আমি এখানে লিখে নিচ্ছি, নিয়ত বায়ু প্রবাহ। তো
তাহলে চারটির মধ্যে সবার ফার্স্ট 1 নম্বর হলো নিয়ত বায়ু প্রবাহ। তো নিয়ত বায়ু প্রবাহ কোনটা বলছে, যেই বায়ুর প্রবাহ মানে যেই বায়ুর প্রবাহ সারা বছর নিয়মিতভাবে ভূপৃষ্ঠের সমান্তরালে একই দিকে একই গতিবেগে প্রবাহ হবে, মানে এর কোনো পরিবর্তন হবে না। এটা একটা মানে বাধা ধরা যে এদিক থেকে এদিকেই যাবে এই বায়ু প্রবাহ। হ্যাঁ, তো এটি মনে করো এইখান থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে যে বায়ু যাচ্ছে সেটা সবসময় পশ্চিম থেকে পূর্ব দিকে এটা কন্টিনিউ যাবেই, বছর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকেই প্রবাহিত হবে, মানে পশ্চিম থেকে পূর্ব দিকে যায়, পূর্ব থেকে পশ্চিমে যাবে না এই বায়ু। তো এর একটা নামকরণ করা হয়েছে। তো এই রকম যে নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হবে সেটাকে বলা হয় নিয়ত বায়ু প্রবাহ। এই নিয়ত বায়ু প্রবাহ আবার কয় প্রকার, এটা আবার 3 প্রকার আছে। সবার ফার্স্ট হলো আয়ন বায়ু, আরটা হলো পশ্চিমা বায়ু, এখানে তাহলে লেখা আছে মেরু বায়ু। তো সবার ফার্স্ট আয়ন বায়ুটি আলোচনা করে নিই। দেখো আয়ন বায়ু জানার আগে তোমার একটা জিনিস জানতে হবে, বায়ুর চাপ বলয়। খুব সংক্ষিপ্তভাবে আমি বলে দিচ্ছি, খুব ভালো মতো দেখে নাও। তো এখানে ছবিটি দেখো, চাপ বলয় চলে আসলাম। হ্যাঁ, দেখো এই যে চাপ বলয়টি দেখতে পাচ্ছ, চাপ বলয়টি কী বলছে, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, আরটা হলো কর্কট উচ্চচাপ বলয়। কেমন, তাহলে এখানে লেখা আছে আয়ন বায়ু। তো এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়, যেখানে কর্কট উচ্চচাপ বলয় থেকে যে বায়ু কী হবে নিম্নচাপ অংশের দিকে, এই যে নিরক্ষীয় রেখা নিম্নচাপ শান্ত বলয়ের দিকে আসছে, হ্যাঁ, সেই বায়ুটিকে বলা হয় আয়ন বায়ু। এর কোনো পরিবর্তন হবে না, বছর নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিকে এই বায়ু সবসময় আসবে। এই দেখো এটা উচ্চচাপ কর্কট, আমি কি বলেছি একটু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু আসবে। তো এই যে উচ্চচাপ বা অক্ষাংশ রেডি হয়েছে কর্কট উচ্চচাপ বলয়, এর থেকে বায়ু কী হবে এদিক থেকে নিরক্ষরেখা নিম্নচাপের দিকে আসবে। কোন দিকে আসবে এর একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে শিখি। যেহেতু আমাদের এই কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে কী হবে, উত্তর গোলার্ধে সামান্য ডান দিকে বেগে প্রবাহিত হবে। দেখো বায়ুটা এদিকে এসে ডান দিকে চলে গেল, মানে এইরকমভাবে প্রবাহিত ডান দিকে চলে গেল। তো এই কারণে এটিকে বলা হয় কি আয়ন বায়ু। হ্যাঁ, তো এটার নাম হলো উত্তর এবং কি পূর্ব, উত্তর পূর্ব আয়ন বায়ু। এই জন্য এটার নাম দেওয়া আছে উত্তর পূর্ব আয়ন বায়ু। খুব ভালো মতো বুঝে নাও। তাহলে কর্কট উচ্চচাপ থেকে যে বায়ু কী হবে নিরক্ষরেখার দিকে আসবে এবং সেটা কোরিওলিস বলের প্রভাবে কি উত্তর এবং পূর্ব দিকে বেগে যাচ্ছে, সেই কারণে এটাকে বলা হয় কি উত্তর পূর্ব আয়ন বায়ু। ঠিক একই বায়ু যখন কী হবে মকর উচ্চচাপ বলয় থেকে নিরক্ষরেখার দিকে আসবে, এটা ওই কোরিওলিস বলে বায়ু প্রভাব ফলে কোরিওলিস বলের প্রভাবে কী হবে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেগে যাবে। এটা এটা কিন্তু সূত্র, কোরিওলিস বলের প্রভাবে কি দক্ষিণ গোলার্ধে বায়ু বাম দিকে বেগে প্রবাহিত হচ্ছে, তখন সেটাকে বলা হয় কি দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তো বোঝাতে পারলাম আশা করি। তো এই যে বাম দিকে বেঁকে গেল ওইটা উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে গেল, কেমন। তো এটা হলো আয়ন বায়ু, এটা এখানে এটাই লেখা আছে। তো খুব ভালো মতো দেখে নাও একবার। তো দেখো এখানে এটি বলেছে, কি বলেছে যে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট পথে যখন নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হয়, মাত্র আমি বুঝিয়ে দিলাম, এই বায়ুকে বলা হয় কি ট্রেড উইন্ড বা আয়ন বায়ু। কেমন, তো এর কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। দেখো উত্তর গোলার্ধে এই বায়ু কর্কটীয় উচ্চচাপ বলয়তে ফেলে সূত্র অনুসারে ডান দিকে বেগে প্রবাহিত হয়, মাত্রই বললাম এই যে ডান দিকে বেগে প্রবাহিত হলো। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তবু একটি মনে করি এটি হলো কর্কটীয় উচ্চচাপ বলয়, এখান থেকে কি এটা হলো নিরক্ষীয় অঞ্চল এবং এটি হলো মকরীয় উচ্চচাপ বলয়। এখান থেকে কী হবে উত্তর গোলার্ধে এইরকম ডান দিকে বেগে প্রবাহিত হলো কোরিওলিস বলের প্রভাবে। আবার এখানে বলেছে এই বায়ু আবার বেগে প্রবাহিত হয়, আবার কি এই বায়ু দেখো এখানে বলেছে যে আবার দক্ষিণ গোলার্ধে বায়ু মকর উচ্চচাপ বলয় থেকে বাম দিকে বেগে প্রবাহিত হয়, মানে এই যে এখান থেকে যখন যাবে তখন এটি এদিকে বাম দিকে বেগে যাবে। এটা কার ফলে কোরিওলিস বলের প্রভাবে। এই তো এটা হলো এর বৈশিষ্ট্য আয়ন বায়ু। এরপর আরেকটি আছে কি পশ্চিমা বায়ু। তাহলে চাপ বলয়গুলির মধ্যে কিন্তু এই বায়ুগুলো প্রবাহিত হবে, কেমন। এটা হলো পশ্চিমা বায়ু। তো দেখো পশ্চিমা বায়ু কোনটিকে বলেছে, এই যে কর্কটীয় মকরীয়, মানে এই যে কর্কটীয় মকরীয় গেল, কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে যথাক্রমে সুমেরু বিমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয় দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তখন তাকে বলা হয় পশ্চিমা বায়ু। আরেকবার আমি ছবিটি দেখে এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে যখন বায়ু নিরক্ষরেখা আসে তখন বলা হয় এটা আয়ন বায়ু। কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে বায়ু যখন কী হবে সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপের দিকে যাবে তখন সেটাকে বলা হবে কি পশ্চিমা বায়ু। ঠিক একইভাবে মকরীয় উচ্চচাপ বলয় থেকে যখন বায়ু কুমেরুবৃত্ত প্রদেশে দিয়ে যাবে তখন থেকে বলা হয় পশ্চিমা বায়ু। এবার এই সেম উত্তর গোলার্ধের দিকে ডান দিকে বেগে প্রবাহিত হয়েছে, দেখো এই সামান্য ডান দিকে বেগে গিয়েছে। আবার দক্ষিণ গোলার্ধ দিকে বাম দিকে বেগে প্রবাহিত হয়, দেখো এই মকর উচ্চচাপ বলয়তে সামান্য বাম দিকে বেগে গেছে। এই যে বাম দিকে বেগে গেলো। তো এখানে আমি আরেকবার ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করো এটা হলো কর্কট উচ্চচাপ বলয় আর এটা হলো সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। তো এই সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপের বলয় দিকে এরম করে যাচ্ছে ডান দিকে বেঁকে, আবার এখানে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় দিয়ে কী হচ্ছে বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। এর নাম হলো কি পশ্চিমা বায়ু। তাহলে এই দুটো নাম হলো পশ্চিমা বায়ু। সেটা বোঝাতে পারলাম। এখানে দেখো এটি লেখা আছে, এই যে পশ্চিমা বায়ু
কাকে বলে? সমবৃত্ত কোমলবৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হলো উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু, দক্ষিণে পশ্চিমা বায়ু বলা হয়, দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুকে উত্তর পশ্চিমা বায়ু বলা হয়। এখানে আরেকবার আমি বলে দিচ্ছি কেন। এই যে দেখো, যখন এই কর্কট উচ্চচাপ বলয় থেকে বায়ু যখন মেরুত্ব হতে যাচ্ছে, এখানে কোত্থেকে সৃষ্টি হচ্ছে? এটা হলো দক্ষিণ এবং কি পশ্চিম দিক থেকে সৃষ্টি হচ্ছে, তাই না? এটা কি দক্ষিণ, এটা হলো দক্ষিণ এবং কি সামান্য দেখো এদিক থেকে সৃষ্টি, এই যে দক্ষিণ পশ্চিম দিকে সৃষ্টি হচ্ছে, এই কারণে এটার নাম দেওয়া হয় দক্ষিণ পশ্চিম বায়ু। তো সবসময় মনে রাখবে, বায়ু যেখান থেকে সৃষ্টি হয়, যেদিকে যায়, মনে করো এই যে এখান থেকে সৃষ্টি হলো, এটার নাম হয় এখান থেকে, এটা হলো বায়ু প্রবাহে, এটা কিন্তু নাম। তো এটা কোথায় সৃষ্টি হচ্ছে? এটা হচ্ছে দক্ষিণ এবং কি এই অঞ্চলে উত্তরে যাচ্ছে, দক্ষিণ এবং কি পশ্চিম দিকে বেঁকে গিয়েছে, এই কারণে নাম দেওয়া হয় বায়ু প্রবাহটি কি দক্ষিণ পশ্চিমা বায়ু। তো বোঝা গেল। তো ঠিক একইভাবে এই বায়ুটির নাম দেওয়া হয়েছে উত্তর পশ্চিমা বায়ু, কারণ কি এটি হলো উত্তর এবং পশ্চিম দিকে বেঁকে গিয়েছে, এই কারণে এটির নাম দেওয়া হয়েছে উত্তর পশ্চিমা বায়ু। এরপর রয়েছে আবার কি মেরু বায়ু। ঠিক আছে? তা মেরুবায়ু হলো কি বলছে, যে দুই মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে যে শুষ্ক শীতল বায়ু সারা বছর নির্মিত হয় মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় দিয়ে প্রবাহিত, তখন বলা হয় মেরুবায়ু। মানে দুই মেরুদেশীয় অঞ্চল থেকে। তা আমরা সবাই জানি কি এই পৃথিবীর এই মেরু অঞ্চলে, এই দুটো, এই মেরু অঞ্চলে কি উচ্চচাপ থাকে, এই অংশ থেকে যখন কি হয় মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে আসবে, মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে আসবে যে বায়ু, তখন সেটিকে বলা হয় কি মেরুবায়ু। তো এখান থেকে আসবে, দেখো এখানে আমি ছবিটিতে বুঝিয়ে দিচ্ছি আরেকবার, ছবিটিতে ভালো মন্দ দেখে নাও। এই মেরু অঞ্চল থেকে বায়ু কী হচ্ছে কুমেরুবৃত্ত প্রদেশীয়, এবং এখান থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় দিকে অঞ্চলের দিকে বায়ুটি আসছে। এটাও সেম উত্তর গোলার্ধে কী হচ্ছে, উত্তর গোলার্ধে সামান্য ডান দিকে বেগে প্রবাহিত হচ্ছে, মানে এদিকে যাচ্ছে। আর দক্ষিণ গোলার্ধে সামান্য কী হচ্ছে, বাম দিকে বেগে প্রবাহিত হচ্ছে, মানে এদিকে যাচ্ছে। আমি বড় করে দিয়েছি, এদিকে যাচ্ছে এই বায়ুটি, আর এখানে বায়ুটি এদিকে আসছে, সেম। তো এই অঞ্চলের বায়ুটিকে বলা হয় কি মেরুদেশীয় বায়ু বা মেরু বায়ু। তো এখানে বৈশিষ্ট্য হলো উচ্চচাপ বলয়ে প্রবাহিত হয়, শুষ্ক শীতল প্রকৃতি হয়, মানে এই বায়ু কী হবে, যেহেতু মেরুদেশ থেকে আসছে, ঠান্ডা শুষ্ক শীতল হবে। তো এটি বলেছে মেরু বায়ু প্রদেশের পূর্বাংশে তুষারপাত, সামান্য বৃষ্টিপাত এবং দক্ষিণ গোলার্ধে প্রবল ঝড় বৃষ্টি হয়। তো এটি বলেছে এখানে। তো এই হলো এই তিনটি বায়ু, এটা কি নিহত বায়ুর তিনটি নাম, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং কি মেরু বায়ু। দেখো এরপর হলো এই যে বায়ু প্রবাহকে যে চারটি ভাগে ভাগ করা হলো, এখানে দেখো 1 নম্বর হয়ে গেল নিহত বায়ু প্রবাহ, 2 নম্বর হলো সাময়িক বায়ুপ্রবাহ। দেখো প্রত্যেকটি নামের মধ্যেই কিন্তু অ্যান্সার এখানে আছে, কেমন? তো নিয়ত বায়ুপ্রবাহ মাত্রই বললাম যে নিয়ত বায়ুপ্রবাহ হলো নিয়মিতভাবে বছরের নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট দিকে বায়ু প্রবাহিত হবে। বিশেষ করে মনে রাখবা যে এই নিয়ত বায়ুপ্রবাহ যে এক অক্ষাংশ থেকে আরেক অক্ষাংশের দিকে বায়ু প্রবাহিত হবে, কেমন? উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। তাহলে 3 রকম নিয়ত বায়ু হলো আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। এবার আমি জানাবো এবার আমি সাময়িক বায়ুপ্রবাহ কাকে বলে এবং সাময়িক বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগগুলো সেগুলো আমি বলছি, কেমন? তো দেখো সাময়িক বায়ুপ্রবাহ তেমন বলেছে যে একটা নির্দিষ্ট সময়ে, দিনের একটা নির্দিষ্ট সময়ে এই বায়ু প্রবাহিত হবে, তো এই জন্য নাম দেওয়া হয়েছে সাময়িক। তো বলে যে সর্বদা প্রবাহিত না হয়ে বছর নির্দিষ্ট ঋতুতে কিংবা দিন অথবা রাতে, মানে নির্দিষ্ট একটি সময়ে এই বায়ুর চাপের তারতম্যের কারণে সাময়িকভাবে প্রবাহিত হবে, একে বলা হয় সাময়িক বায়ু। তো বোঝা গেল নির্দিষ্ট সময়ে প্রবাহিত হবে। এই সাময়িক বায়ু প্রবাহকে দেখো এখানে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রথমে দিয়েছে কি 5টি ভাগে, যেমন স্থল বায়ু, তারপর সমুদ্র বায়ু, মৌসুম বায়ু, এবার 5টি বায়ু আছে। যাই হোক আমি যেগুলো ইম্পর্টেন্ট আছে আমি বলে দিচ্ছি। প্রথমে হলো স্থল বায়ু। দেখো এখানে একটি ছবি দেওয়া আছে, ছবিটির মধ্যে আমি বুঝিয়েছি, খুব ভালো মতো বুঝে নাও। স্থলবায়ু বলেছে যে রাতের বেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে প্রবাহিত বায়ু হলো স্থলবায়ু। তাহলে এখানে দেখো ছবিটি এখানে আছে, আমি তবু এখানে ছবিটি মনে গেলো এটা হলো স্থলভাগ আর এটা হলো জলভাগ, কেমন? আচ্ছা, তো এবার কেন এই রাতের বেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু প্রবাহিত হবে কেন? এর কারণ হলো দেখো সাধারণত মধ্যরাত্রি থেকে ভোররাত্রিতে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি উষ্ণ থাকে। কী বলছে, মধ্যরাত্রিতে থেকে ভোর রাত্রিতে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি উষ্ণ থাকে। কারণ কি দেখো একটা জিনিস মনে রাখবে যে সূর্যের আলোয় কেমন এই দিনের বেলাও সূর্যের আলো স্থলভাগও পায় এবং কি এই জলভাগও পায় দিনের বেলা, কেমন? এই দিনের বেলা যখন সূর্যের আলো স্থলভাগ খুব তাড়াতাড়ি যেমন গ্রহণ করে, খুব তাড়াতাড়ি আবার রাতের বেলা কী করে বিকিরণ করে ঠান্ডা হয়ে যায়। কিন্তু জলভাগ কী করবে, যতক্ষণ ধরে দিনের আলো নিয়ে গ্রহণ করবে এটি কিন্তু উষ্ণ হতে অনেক টাইম নেয়, হ্যাঁ, কেমন? অনেক টাইম ধরে এটি উষ্ণ হবে, কিন্তু একবার যদি উষ্ণ হয়ে পড়ে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি বিকিরণ করে ঠান্ডা হতে পারে না। যেই কারণে কী হয়, ভোর রাত্রে এই যে স্থলভাগ কিন্তু খুব ঠান্ডা হয়ে যায়, স্থলভাগের বায়ু, কারণ এটা বিকিরণ করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তা বিকিরণ করে দেয়। কিন্তু জলভাগ তো সেটা পায় না, সেই কারণে এই যে স্থলভাগ থেকে এই দিনের বেলা এটা
ঠিক এই সময় এই মধ্যরাত্রে স্থলবায়ু কী হয়, ঠান্ডা বায়ু প্রবাহিত হয়। এই ঠান্ডা বায়ু কী হয়, যেহেতু ভারী হয়, আর এখানে কী হবে, তো আমি বলে দিলাম জলভাগ কী হবে, সেই পরিমাণ তাপ বিকিরণ করতে পারে না, যেই কারণে এখানে উষ্ণ থাকে। এই উচ্চচাপ ঠান্ডা বায়ু কী করে, উচ্চচাপ থেকে এই দিকে প্রবাহিত হয় জলভাগের দিকে, আর এই বায়ুটার নামই হলো কি স্থলবায়ু। তাহলে বোঝা গেল স্থলবায়ু তাহলে কী হবে, স্থলবায়ু উচ্চচাপ বিরাজ করবে কোন সময়, মধ্যরাত্রিতে, এই কারণে এটাকে বলা হয় কি স্থলবায়ু। বোঝা গেল। তো এই হলো এই একটি সার্কুলেশন, দেখো এখানে বোঝানো হয়েছে উচ্চচাপ থেকে দিনের ভোর রাতে এখানে চলে গেল ইসের দিকে, সমুদ্রের দিকে, আবার ঠিক পরে এটা কী হবে, এই সমুদ্রে গিয়ে এটা হালকা হয়ে আবার উপরে উঠে আবার সেই উচ্চচাপে দিয়ে চলে আসলো। তো এই যে সার্কেল, এই সার্কেলটাকে বলা হয় কি স্থলবায়ু। কেমন, এরপরে দেখো সমুদ্রবায়ু। সমুদ্রবায়ু ব্যাপারটা কি আবার ঠিক উল্টোটা। দিনের বেলা সমুদ্র বা জলভাগ থেকে স্থলভাগে দিয়ে প্রবাহিত বায়ু হলো সমুদ্রবায়ু। এটা কী হয় দিনের বেলা, আর মধ্যরাত্রে বা ভোররাত্রে যেটা হয় সেটা কি স্থলভাগ থেকে জলভাগে যায়, আর এটা কি সমুদ্রবায়ুকে দিনের বেলা এই যে মনে করো এটা স্থলভাগ, এটা জলভাগ, দিনের বেলা আবার কি সমুদ্রের বায়ু স্থলভাগে আসে। আচ্ছা, এটা কেন হয়, আমি মাত্রই বললাম যে সূর্যের আলো খুব তাড়াতাড়ি গ্রহণ করে স্থলভাগ কী হয়, উষ্ণ হয়ে পড়ে, আবার কি খুব তাড়াতাড়ি বিকিরণ করে ভোর রাতে দিয়ে ঠান্ডা হয়ে পড়ে। জলভাগ সেটা পায় না, আর জলভাগের এই ঠান্ডা হতে হতে কী হয়, অনেক টাইম লেগে যায়, এবং দিনের বেলা মোটামুটি এই ধরুন 10টা 11টা 12টার দিকে এটি এই তাপ কি বিকিরণ করে, তখন জলভাগ ঠান্ডা হয়, কারণ অনেক টাইম নিয়ে নেয়। আর তখন সূর্যের আলো পেয়ে স্থলভাগ কিন্তু খুব তাড়াতাড়ি উষ্ণ হয়ে পড়ে দিনের বেলা। তো সেই কারণে দিনের বেলায় সমুদ্রবায়ু কী হয়, স্থলভাগের দিকে ঢোকে, আর এটাকে বলা হয় সমুদ্রবায়ু। তাহলে দেখো এগুলো কিন্তু নির্দিষ্ট সময়ে হচ্ছে, হ্যাঁ, নির্দিষ্ট সময়ে একটি নিয়ম মেনে হচ্ছে, সেই কারণে এটাকে বলা হয় কি সাময়িক বায়ু। এরপরে দেখো এরপরে আরও একটি বায়ু আছে, সেটি হলো মৌসুমি বায়ু প্রবাহ। মৌসুমি বায়ু প্রবাহ তোমরা সকলেই জানো যে আমাদের ভারতের প্রবল বৃষ্টিপাত হওয়ার একটি কারণ, সেটি হলো মৌসুমি বায়ু। আর মৌসুমি বায়ু টোটাল ভারতবর্ষের বায়ু প্রবাহকে কন্ট্রোল করে, বৃষ্টিপাতকে কন্ট্রোল করে। তো দেখো কী বলছে, দক্ষিণ পূর্ব এশিয়া, উত্তর অস্ট্রেলিয়া, উত্তর আফ্রিকা, ম্যাক্সিকো প্রভৃতি অঞ্চলে একটি উল্লেখযোগ্য সাময়িক বায়ুর নাম হলো মৌসুমি বায়ু। আর মৌসুমি বায়ু কি একটি সাময়িক বায়ুর উদাহরণ, ঠিক আছে, কারণ এটি নির্দিষ্ট সময়ে কী হয়, স্থলভাগ থেকে এই বায়ু কি জলভাগ থেকে এই বায়ু কী হয়, স্থলভাগের দিকে প্রবেশ করে। তো এই নাম হলো মৌসুমি, কথা হলো ঋতু, আর ঋতুভিত্তিক প্রবাহিত হয়ে নাম হয় মৌসুমি বায়ু। তো আমরা সকলেই জানি, কি বললাম মাত্রই, দেখো এখানে আরেকবার বলে দিচ্ছি, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, উত্তর অস্ট্রেলিয়া, উত্তর আফ্রিকা, মেক্সিকো, মানে আমাদের ভারতের দক্ষিণ ভাগে, মানে আমাদের ভারতে যদি এটা মানচিত্র হয়, আমি নিচের অংশ লাগালাম, এই যে নিচে কি ভারত মহাসাগর রয়েছে, এই নিচ থেকে ভারত মহাসাগর এখান থেকে শুরু করে এদিকে যে অস্ট্রেলিয়া, হ্যাঁ, এই অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা যদি হয়, এই দিক থেকে বায়ু প্রবেশ করে ভারত মহাসাগর থেকে। কেমন, তো এটি কি নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয়, নির্দিষ্ট ঋতুতে, তো এই কারণে এটাকে বলা হয় কি যে সাময়িক বায়ু। বোঝা গেল। তাই এটা মৌসুমি বায়ু কিসের উদাহরণ, মৌসুমি বায়ু একটু সাময়িক বায়ুর উদাহরণ। তো এইটুকু জানলেই হবে, এখানে কিন্তু খুব মানে ব্যাখ্যা করা নেই মৌসুমি বায়ু কী। দেখো সৃষ্টির কারণটা এখানে 2 লাইনে বলা আছে, আমি বলে দিচ্ছি তবু। এখানে দেখো, দক্ষিণ ও এশিয়ার একটি বিশাল অঞ্চল জুড়ে গ্রীষ্ম শীত ঋতুতে স্থলভাগের মধ্যে বায়ু উষ্ণ চাপে তারতম্যের জন্য, এখানে 1 লাইনে বলা আছে। কী বলেছে, দক্ষিণ এশিয়া বিশাল অঞ্চল। যাই হোক, এই দক্ষিণ এশিয়া বলতে এই যে সমুদ্র বায়ু, ঠিক আছে, এই সমুদ্রে কী হচ্ছে, সমুদ্রে ঠিক এরকমই যখন কী হয়, সমুদ্রে সূর্যের উত্তরায়ণ ঘটলে কী হবে, আমাদের পৃথিবীর উত্তর অংশের দিকে আলো বেশি হবে। এর আগে আমি বোঝালাম উত্তরায়ণটা কি। তো তখন কী হবে, জলভাগ ঠান্ডা পড়বে, জলভাগে উচ্চচাপ বিরাজ করবে, আর স্থলভাগে কী হবে, নিম্নচাপ বিরাজ করবে। জলভাগ থেকে যে স্থলভাগের দিকে যখন বায়ু প্রবেশ করবে, তখন সেটাকে বলা হয় মৌসুমি বায়ু। কেমন, তো এটাই কারণ। এরপরে আরও আছে, দেখো পার্বত্য বায়ু আছে, এগুলো হলো সাময়িক বায়ু, নির্দিষ্ট সময় হয়। যেমন বলেছে কি, শীতকালে মেঘমুক্ত পরিষ্কার আকাশে শান্ত আবহাওয়া, পর্বতের ওপরের অংশে বায়ু দ্রুত তাপ বিকিরণ করে শীতল ভারী মধ্যম শক্তির টানে পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে। এটা মানে হলো শীতকালে পর্বতের ঢাল বেয়ে, দেখো আমি এখানে ছবিটি আগে যে মনে করি এটা পর্বতের একটি ঢাল, হ্যাঁ, মনে করি এটি পর্বত, এটি একটি ঢাল, পর্বতের ঢাল। বলছে শীতকালে মেঘমুক্ত পরিষ্কার আকাশ, যখন শান্ত আবহাওয়া, পর্বতের ওপরের অংশে বায়ু দ্রুত তাপ বিকিরণ করে। তুমি পর্বতের উপর যে ওঠো, এখানে কী হবে, সেই তাড়াতাড়ি শীতকালে তাপ বিকিরণ করে এটা কী হয়, ঠান্ডা হয়ে পড়ে, এবং ঠান্ডা বায়ু কী বলে ভারী হয়, এবং সেটি কী করে বিকিরণ করে শীতল হয়ে ভারী মধ্যাকর্ষণ শক্তির টানে এই পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসবে। কেমন, এই যে নেমে আসে এটাকে বলা হয় পার্বত্য বায়ু। এরপর বলছে কি উপত্যকা বায়ু। উপত্যকা বায়ু কী বলছে, দিনের বেলা, এটা হলো রাত্রেবেলা, আর এটা হলো দিনের বেলা, যখন কী হবে, উপত্যকা অঞ্চলে বায়ু সূর্যরশ্মি দ্বারা উত্তপ্ত হালকা ও প্রসারিত হয়, ফলে উত্তপ্ত হালকা পর্বতের ঢাল উপরে উঠে আসে। এবার দিনের বেলা ঠিক তা উল্টোটা হয়। দিনের বেলা কী হবে, এই যে এই অংশের থেকে প্রবল সূর্যের তাপে কী হবে, এই অংশের উষ্ণ বেশি হবে, এবং এটি কী হবে, আস্তে আস্তে হালকা বায়ু উপর দিকে পর্বতের গা বেয়ে উপরের দিকে উঠে আসবে, এটাকে বলা হয় কি উপত্যকা বায়ু। তো এই হলো তোমার বিভিন্ন রকম স্থানীয় সাময়িক বায়ু। এরপরে আরও আছে স্থানীয় বায়ু। তো দেখো বায়ু প্রবাহকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়, এখানে আমি বললাম। যেমন এখানে কি বলেছে, এখানে বলেছে নিয়ত বায়ু প্রবাহ, সাময়িক বায়ু প্রবাহ, আকস্মিক বায়ু প্রবাহ, স্থানীয় বায়ু প্রবাহ। তাহলে নিয়ত বায়ু প্রবাহ, সাময়িক বায়ু প্রবাহ হলো, এরপর হচ্ছে আকস্মিক বায়ু প্রবাহ। আকস্মিক বায়ু প্রবাহ দেখো কী বলেছে, নামটি শুনে মনে হচ্ছে যে হঠাৎ করে আসবে।
তো এরপরে 4 নম্বরে হচ্ছে স্থানীয় বায়ু। তো 4 নম্বরটি এখানে আগে হচ্ছে, যেমন দেখো এখানে স্থানীয় বায়ুপ্রবাহ লেখা আছে। স্থানীয় বায়ুপ্রবাহ নামটি শুনে বোঝা যাচ্ছে কি স্থানীয় মানে নির্দিষ্ট স্থানে সৃষ্টি হবে। মনে করো ভারতের কোনো একটি স্থানে এই বায়ুপ্রবাহ সৃষ্টি হলো, বা অস্ট্রেলিয়ার কোনো একটি স্থানে সৃষ্টি হলো, যেটা সব জায়গায় সৃষ্টি হবে না। কিন্তু যেই নামগুলো আমি একটু আগে বললাম যে পার্বত্য বায়ু, উপত্যকা বায়ু, সমুদ্র বায়ু, এগুলোর কিন্তু বৈশিষ্ট্য মোটামুটি সব জায়গাতেই এক। কিন্তু স্থানীয় বায়ু কি নির্দিষ্ট একটি অঞ্চলের নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুসারে একটি নির্দিষ্ট অঞ্চলেই প্রবাহিত হবে। কেমন, যেমন বলেছে ভূপৃষ্ঠে কোনো এলাকা বছর নির্দিষ্ট সময় স্থানীয় কারণে, এটা হলো একটি নির্দিষ্ট স্থানীয় কারণ থাকতে হবে। তো ভারত যে কোনো একটি স্থানে হতে পারে, স্থানীয় কারণ থাকবে, এটা কিন্তু একটা বড় বৈশিষ্ট্য। স্থানীয় কারণে সৃষ্টি হবে, স্থানীয় কারণ থাকতে হবে এর। যেমন তো নির্দিষ্ট একটি স্থানীয় কারণে যখন কী হবে ভূপৃষ্ঠ, ভূপ্রকৃতি, ভূগঠন, শিলাস্থল, জলভাগের বন্টন, অক্ষাংশ প্রভৃতির তারতম্যে তাপ ও চাপের তারতম্য ঘটলে যে বায়ুপ্রবাহ সৃষ্টি হয় তাহলে স্থানীয় বায়ু। তাহলে বোঝা গেল স্থানীয় কারণে যখন তাপ চাপের এগুলো তারতম্য ঘটবে যে বায়ুপ্রবাহ হবে কোনো একটি স্থানে, তখন সেটাকে বলা হয় স্থানীয় বায়ু। তো কয়েকটি এরকম স্থানীয় বায়ুর নাম রয়েছে, যেমন দেখো ওই যে এখানে আবার স্থানীয় বায়ুকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো উষ্ণ স্থানীয় বায়ু, একটা হলো শীতল স্থানীয় বায়ু। এবার দেখো উষ্ণ, আরটা হলো শীতল স্থানীয় বায়ু। তো এবার দেখো এই উষ্ণ আর শীতল স্থানীয় বায়ুগুলোর মধ্যে যেমন অনেকগুলো নাম আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমাদের কোশ্চেনে আসে, শর্ট কোশ্চেনে আসে, শূন্যস্থানে বা স্তম্ভ মিলাও এইসবের ক্ষেত্রে কিন্তু এগুলো আসে। যেমন ফন, দেখো নামগুলো আমি দেখিয়ে দিচ্ছি উষ্ণ স্থানীয় বায়ুগুলো। ফন, চিনুক, সিরোক্কো এবং কী আছে লু, এগুলো হলো উষ্ণ স্থানীয় বায়ু। আমি এখানে নামগুলো তবু লিখে নিচ্ছি, যেমন হলো 1 নম্বর আছে ফন, উষ্ণ, কিন্তু এগুলো হচ্ছে উষ্ণর মধ্যে পড়বে। 2 নম্বর হলো চিনুক, 3 নম্বর হলো কি সিরোক্কো, 4 নম্বর হলো লু। তো এই 4টি হলো উষ্ণ স্থানীয় বায়ু। এবং দেখো ফন কোন স্থানে সৃষ্টি হয়? শরৎকালের শুরুতে, শীতকালের শেষে। মনে রাখবা ইউরোপ মহাদেশ ও আল্পস পর্বতের উত্তর ঢাল থেকে উৎপন্ন হয়ে রাইন নদীর উপত্যকার মধ্যে প্রবাহিত। এটা হলো কিন্তু ফন বায়ু, যে এটা কিন্তু এই স্থানেই, এই যে ইউরোপ মহাদেশে আল্পস পর্বতের উত্তর ঢাল থেকে, এটা মনে হয় কোন দিক থেকে উৎপন্ন হয় এবং কোথায় যায়। তো এইটা কিন্তু এই এরিয়ার মধ্যেই সৃষ্টি হবে, আর কোথাও যাবে না। এটাই হলো কি উষ্ণ স্থানীয় বায়ু। এবার যে এর নাম দেওয়া হয়েছে কি ফন। কেমন, এরপর চিনুক, এটি রয়েছে চিনুক কোথায় সৃষ্টি হবে? এটা হলো শীত ঋতুর শেষে, বসন্ত ঋতুর শুরুতে কানাডার উত্তর আমেরিকা রকি পর্বতের পূর্ব ডাল থেকে উৎপন্ন হয়। শুষ্ক ও কম আর্দ্রতাযুক্ত এই বায়ু উষ্ণ, তার পরিমাণ 18 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এগুলো কিন্তু সব উষ্ণ বায়ু, মানে এই বায়ুগুলো যখন প্রবাহিত হয় কারো গায়ে লাগবে তখন সেটা কিন্তু উষ্ণতা দেবে, এটা মাথায় রাখতে হবে। এরপর রয়েছে আরটি কি সিরোক্কো এবং লু। সিরোক্কো কোথায় প্রবাহিত হয় খুব ভালো মতো দেখে নাও। গ্রীষ্মকালে সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশে উৎপন্ন হয়ে এটা ভূমধ্যসাগর অতিক্রমণ করে ইউরোপ মহাদেশে দক্ষিণ মহাদেশে এসে পৌঁছায়। তো স্পেনে আবার এই বায়ুর নাম দেওয়া হয়েছে লেভেজ, মিশরে খামসিন, ইটালিতে সিরোক্কো। মানে যে যে অঞ্চলের মধ্যে প্রবাহিত হয়েছে সেই সমস্ত স্থানে এটা স্থানীয় নাম। তো এগুলো কিন্তু প্রশ্ন আসে যে ইটালিতে কী নামে পরিচিত? সিরোক্কো। মিশরে কী নামে পরিচিত? খামসিন। স্পেনে এই উষ্ণবায়ু কী নামে, সিরোক্কো কী নামে পরিচিত? যেমন এই উষ্ণবায়ু পরিচিত লেভেজ নামে। এরপর আরটি হলো লু। এই লুটি আমাদের ভারতবর্ষে প্রবাহিত হয়, তোমরা সকলেই জানো। এরপর দেখো এখানে গ্রীষ্মকালে দিনের বেলা রাজস্থান, হরিয়ানা, এটা কিন্তু খুব ভালো মতো বলবে, রাজস্থান, এটা কিন্তু আসে কোশ্চেন। হ্যাঁ, রাজস্থান শর্ট কোশ্চেন আসে বেশিরভাগ। হরিয়ানা, তো রাজস্থান, হরিয়ানা এই সমস্ত জায়গাতে এই লু উষ্ণবায়ু প্রবাহিত হয়। কেমন, তো এই গেল স্থানীয় বায়ু, উষ্ণ স্থানীয় বায়ু। এরপর রয়েছে শীতল। শীতল স্থানীয় বায়ু আবার কয়েকটি আছে, যেমন এখানে কী আছে নাম দেখো যে মিস্ট্রাল আর হচ্ছে বোড়া। তাহলে মিস্ট্রাল আর বোড়া, তাহলে খুব ভালো মতো দেখো, এটা হলো স্থানীয় বায়ুর উদাহরণ, মিস্ট্রাল আর হলো বোড়া। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন আসে, বেশিরভাগ শর্ট কোশ্চেনে আসে এখান থেকে। শীতকালে কোনখান দিয়ে উৎপন্ন হয় আর কোথায় এই বায়ু প্রবাহিত হয় এইটা কিন্তু জানতে হবে। যেমন শীতকালে ফ্রান্সের রোন উপত্যকা থেকে উৎপন্ন হয় ভূমধ্যসাগর উপকূলের দিকে প্রবাহিত হয় মিস্ট্রাল। হ্যাঁ, আর এর তোমরা সকলেই জানো যে এই শীতল বায়ু কী হয়? শীতল বায়ু শীতল এবং শুষ্ক হবে। কেমন, এর বায়ু গতিবেগ হচ্ছে কত? 50 থেকে 65 কিমি পার ঘন্টা। এরপরে বোড়া আছে, এই বায়ু কি আল্পস পর্বতে উৎপন্ন হয়, শীতকালে অ্যাড্রিয়াটিক উপকূল অঞ্চলে প্রবাহিত হয়। এর গতিবেগ 150 থেকে 160 কিমি পার ঘন্টা। তাহলে এগুলো গেলো শীতল বায়ুর উদাহরণ, আর এটা গেলো উষ্ণ বায়ুর উদাহরণ। খুব ভালো মতো নামগুলো দেখে নাও। আর এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন, যে ফন বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, বা সত্য মিথ্যার মধ্যে আসে, স্তম্ভ মিলাওয়ার ক্ষেত্রে আসে। হয়তো স্তম্ভ মিলে বলো এটি উষ্ণ বায়ু, এখানে লিখে দিল, ডান পাশে লিখে দিল ফন, বা যে কোনো একটা অপশন দিল, তোমাকে এই কারণে কিন্তু এগুলো মুখস্থ করতে হবে যে নামগুলো কী কী রয়েছে। এরপরে আকস্মিক বায়ু আমি বললাম মাত্রই, যে আকস্মিক বায়ুর নাম শুনে বোঝা যাচ্ছে যে আকস্মিক মানে হলো হঠাৎ করে সৃষ্টি হবে। তা আকস্মিক বায়ু বলেছে দেখো ভূপৃষ্ঠে কোনো স্বল্প পরিসর স্থানে বায়ুর চাপের পার্থক্য হঠাৎ করে, তেমন এই হঠাৎ কথাটি কিন্তু এখানে উল্লেখ থাকতেই হবে। হঠাৎ করে অনিয়মিত প্রবাহিত বায়ু হলো আকস্মিক বায়ু। তার মানে কি আকস্মিক বায়ু হঠাৎ করে সৃষ্টি হবে। এবারে আকস্মিক বায়ুর মধ্যে আবার দুটো ভাগ আছে, যেমন ঘূর্ণবাদ, প্রতি ঘূর্ণবাদ। তো আমি এখানে লিখে নিচ্ছি আকস্মিক বায়ু।
তো পরপর ভিডিওগুলো দেখতে থাকো, তোমাদের অনেক কাজে লাগবে। আর কোথাও যদি বুঝতে সমস্যা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। যেমন আকস্মিক বায়ু কি দুই রকম হয়, একটি হলো ঘূর্ণবাত, আরটি হলো প্রতীপ ঘূর্ণবাত। ভালো মতো দেখো, এই ঘূর্ণবাত প্রতীপ ঘূর্ণবাত থেকে কিন্তু কোশ্চেন আসে। এরপর হচ্ছে আকস্মিক বায়ুকে দুই ভাগ করা যায়, এটা ঘূর্ণবাত প্রতীপ ঘূর্ণবাত। ঘূর্ণবাত বায়ু কোনটি? যেমন স্বল্প পরিসরে হঠাৎ কোনো স্থানে নিম্নচাপ সৃষ্টি হলে, আমি এর আগে বলেছিলাম নিম্নচাপ কোথায় সৃষ্টি হবে, মনে করি এটি জলভাগ, এই জলভাগের ওপরে যেখানে সূর্যের আলো অনেক বেশি হবে এবং উষ্ণতা অনেক বেশি হবে, সেই সমস্ত স্থানে কী হবে, যে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হবে জলভাগের ওপর, আর এই জলীয় বাষ্পযুক্ত বায়ু কী হবে, হালকা হয়, আর হালকা বায়ুর চাপ সবসময় কম হয়, এই কারণে এটিকে বলা হয় কি নিম্নচাপ। তাহলে মানে কি, এই সমুদ্র জলভাগের ওপর যখন নিম্নচাপের সৃষ্টি হবে, পার্শ্ববর্তী অঞ্চল থেকে বায়ু কুণ্ডল আকারে ঘুরতে ঘুরতে নিম্নচাপের দিকে ছুটে আসবে। আচ্ছা, এর আগে আমি বলেছিলাম উচ্চচাপ থেকে বায়ু ঘুরে ছুটে আসবে নিম্নচাপের দিকে, তার মানে কি এই যে জলভাগের উপরে বায়ু হালকা হবে, উপর দিকে উঠে গেল, নিম্নচাপ সৃষ্টি হলো, আর উচ্চচাপ থেকে বায়ু এই স্থানে স্বল্প পরিসর স্থানটিতে ছুটে আসবে। তো এবং এখানে কি কুণ্ডল আকারে ঘুরতে শুরু করবে, আর এটাকে বলা হয় কি ঘূর্ণবাত। কেমন? তো এরপর দেখো এই কয়েকটি বৈশিষ্ট্য বলা আছে, যেমন ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ অবস্থান করে, ঘূর্ণবাতের কেন্দ্রে এই যে নিম্নচাপ অবস্থান করবে, এই যে ঘুরতে শুরু করলো, এই যে কেন্দ্রটা সৃষ্টি হয় কেন্দ্রটাতে নিম্নচাপ থাকবে এবং এটি স্বল্পস্থায়ী কিন্তু শক্তিশালী। এই যে ঘূর্ণবাতের এটা খুব কম সময় হয় এবং কিন্তু খুব শক্তিশালী হয়। হ্যাঁ, এর নিম্নচাপ কেন্দ্রে বাতাস উষ্ণ ও ঊর্ধ্বগামী হবে। আমি তো মাত্রই বললাম যে নিম্নচাপ যেখানে থাকবে সেখানে বায়ু উপর দিকে উঠে যেতে শুরু করবে। কেমন? তো এর হলো এই কয়েকটি বৈশিষ্ট্য। তো এরপরে দেখো এই ঘূর্ণবাতকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, এখানে যেমন লিখে দেওয়া আছে, যেমন ক্রান্তীয় ঘূর্ণবাত, এখানে যেমন দেখো ক্রান্তীয় ঘূর্ণবাত আছে এবং নাতিশীতোষ্ণ অনেক ঘূর্ণবাত আছে। তাহলে ঘূর্ণবাতকে দুটো ভাগে ভাগ করা যায়, এটা হলো ক্রান্তীয়, এটা হলো নাতিশীতোষ্ণ। তো ক্রান্তীয় কোনটি? ক্রান্তীয় অঞ্চল মানে আমরা সবাই জানি যে ক্রান্তীয় অঞ্চল, আমি বায়ুর চাপ বলয়গুলো যখন পড়ালাম তখন বলেছি ক্রান্তীয় অঞ্চল কি। ক্রান্তীয় অঞ্চল হলো 5 ডিগ্রি বা 10 ডিগ্রির থেকে নিরক্ষ অঞ্চল থেকে কোথাও 30 ডিগ্রির মধ্যে যে অংশটি রয়েছে সেটা হলো ক্রান্তীয় অঞ্চল। তাহলে এখানে দেখো কর্কটক্রান্তীয় মকরক্রান্তীয় অঞ্চল, এই কর্কটক্রান্তীয় মকরক্রান্তীয় অঞ্চল কী বলায় থাকে? এটা থাকে কি উচ্চচাপ বলায় থাকে। তো আচ্ছা, সেখানে যে সৃষ্টি হবে ঘূর্ণবাত, তার মানে কি ক্রান্তীয় বলয় 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশ স্বল্প পরিসর স্থানে সৃষ্ট ঘন নিম্নচাপ কেন্দ্রের আকর্ষণে প্রবাহিত কেন্দ্রমুখী ঊর্ধ্বগামী ঘূর্ণায়মান বায়ু প্রবল বায়ুপ্রবাহকে ক্রান্তীয় ঘূর্ণবাত বলে। তার মানে কি এই কর্কটক্রান্তীয় মকরক্রান্তীয় অঞ্চলে যে ঘূর্ণবাত সৃষ্টি হবে তাকে এক কথা বলা হয় কি ক্রান্তীয় ঘূর্ণবাত। এটা মাথায় রাখবে, তাহলেই হবে। এবং এখানে কী হচ্ছে, ক্রান্তীয় অঞ্চলে জলভাগের উষ্ণতা খুব বেড়ে গেলে গভীর নিম্নচাপের সৃষ্টি হবে এবং চাপের সমতা রাখার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে শীতল বায়ু ছুটে আসবে। মাত্রই আমি যে জিনিসটা বললাম সেটাই, যেটা যখন ক্রান্তীয় অঞ্চল সৃষ্টি হবে তখন তাকে বলা হয় ক্রান্তীয় ঘূর্ণবাত। এটাই মাথায় রাখবে। এখানে বৈশিষ্ট্য কি, উষ্ণ জলভাগের ওপর সৃষ্ট এই ঘূর্ণবাতের জলের তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে যে ক্রান্তীয় অঞ্চল জলভাগের উপর ঘূর্ণবাত সৃষ্টি হবে সেখানকার টেম্পারেচার হতে হবে 27 ডিগ্রি সেলসিয়াস, এবং টেম্পারেচার হবে আর কি। এর গভীরতা হবে 60 থেকে 70 মিটার বা তারও বেশি। ঘূর্ণবাত দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধে বেশি হবে। এই ধরনের ঘূর্ণবাতের গতিশক্তি লিন তাপ ঘনীভবনের ফলে মেঘের অভ্যন্তরে মুক্ত হয় এবং সৃষ্ট কিউমুলোনিম্বাস মেঘ থেকে প্রচুর বৃষ্টিপাত হয়। তাহলে দেখো এখানে একটা নাম পেলে কি কিউমুলোনিম্বাস মেঘ, এই কিউমুলোনিম্বাস মেঘ কিন্তু বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। তাহলে দেখো এই মাত্রই আমি ঘূর্ণবাত কাকে বলে বুঝিয়ে দিলাম, ঘূর্ণবাত সৃষ্টি হতে কী কন্ডিশন দেওয়া হয় সেটা বোঝালাম। আর এই ঘূর্ণবাত যখন ক্রান্তীয় অঞ্চল সৃষ্টি হবে তখন তাকে বলা হয় ক্রান্তীয় ঘূর্ণবাত। আর এটির অক্ষাংশ তো তোমরা সকলেই জানো, মোটামুটি 5 থেকে মোটামুটি 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টি হবে। বৈশিষ্ট্যটা বলে দিলাম। এরপর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কোনটা? নাতিশীতোষ্ণ হলো এই ক্রান্তীয় অঞ্চল যে আছে, ক্রান্তীয় অঞ্চলে 30 ডিগ্রির মধ্যে যে ক্রান্তীয় অঞ্চল রয়েছে এর থেকে ওপরে অক্ষাংশে মোটামুটি 60 ডিগ্রি। এর আগে আমি বায়ুর চাপ বলয়গুলো যখন পড়ালাম, এই বায়ুর চাপ বলয়গুলো দেখো, আমি আরেকবার ছবিটি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই বায়ুর চাপ বলয় দেখো, এই যে ক্রান্তীয় অঞ্চল মানে এই যে নিরক্ষরেখাতে এইটুকু অঞ্চল, হ্যাঁ, কর্কটের উচ্চচাপ বলয়, এটা হলো ক্রান্তীয় অঞ্চল। এর থেকে ওপরে মানে সমুদ্রবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় যে অংশটি রয়েছে এখানে কী হবে, সূর্যের তীর্যক আলো পড়বে, যেই কারণে এখানে উচ্চচাপ বলয় থাকবে। এটা এখানে দেখে নাও। তো এই অঞ্চলে মানে এই যে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যেখানে উচ্চচাপ থাকে এই অংশে যে ঘূর্ণবাত সৃষ্টি হয় তখন বলা হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। কেন বলা হয়? কারণ দেখো নাতিশীতোষ্ণ অঞ্চলে উদ্ভূত ঘূর্ণবাতকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বলা হয়। নাতিশীতোষ্ণ অঞ্চল মেরু অঞ্চল থেকে আসা শুষ্ক শীতল বায়ুর সঙ্গে ক্রান্তীয় অঞ্চল থেকে আসা উষ্ণ আর্দ্র বায়ুর সংঘর্ষ হয়। কারণ কি, এই যে দেখো ক্রান্তীয় এই অঞ্চল যে রয়েছে নাতিশীতোষ্ণ অঞ্চল যেটা বললাম মেরুবৃত্ত প্রদেশীয়, এই অঞ্চলের উপরে কী রয়েছে, মেরু অঞ্চল রয়েছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি উচ্চচাপ বলা, এখান থেকে শীতল বায়ু এখানে আসবে এবং কী হয়েছে, এই যে কর্কটক্রান্তীয় অঞ্চল এটা খুব উষ্ণ হয়, এখান থেকে কি উষ্ণ বায়ু এখানে যাবে। তো এই যে উষ্ণ এবং শীতল বায়ু যে মিশ্রণ, এই মিশ্রণের ফলে এই অঞ্চলকে বলা হয় কি নাতিশীতোষ্ণ অঞ্চল। এই কারণে এটাকে নাতিশীতোষ্ণ অঞ্চল বলা হয়। আর এই অঞ্চলে যে ঘূর্ণবাত সৃষ্টি হবে সেটাকে বলা হয় কি নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাত।
কেমন? তো এক সময় কী হবে যে এই শীতল বায়ুর সঙ্গে ক্রান্তীয় অঞ্চল থেকে আসা উষ্ণ বায়ুর সংঘর্ষ হয়, একসময় শীতল বায়ু উষ্ণ বায়ুকে চক্রাকারে বেষ্টন করে প্রবল বেগে ঘুরতে উপরে উঠে যায় এবং ঘূর্ণবাতের সৃষ্টি হয়। মানে এই যে নাতিশীতোষ্ণ অঞ্চলে এখান থেকে কর্কট ক্রান্তীয় অঞ্চল থেকে যে যে উষ্ণ বায়ু আসলো এবং কি মেরু অঞ্চলে শীতল বায়ু আসলো, এর যে সংঘর্ষ হবে, এই সংঘর্ষ হওয়ার ফলে কি উষ্ণ বায়ুকে ঘিরে শীতল বায়ু এবং ঘুরতে শুরু করবে এবং উপর দিকে উঠে যাবে। এই বলা হয় কি নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাত। তো এবার দেখো এই যে ঘূর্ণবাতকে দুই ভাগে ভাগ করা যায় বলে দিলাম। এরপরে এটি রয়েছে কি প্রতীক ঘূর্ণবাত। প্রতীক ঘূর্ণবাতটা দেখে নাও। প্রতীক ঘূর্ণবাত কী বলছে, এটা হলো দেখো ঘূর্ণবাত প্রতীক ঘূর্ণবাত, মানে ঘূর্ণবাত যেভাবে সৃষ্টি হয় প্রতীক ঘূর্ণবাতটা উল্টো, এটা মাথায় রাখলেই হবে। প্রতীক ঘূর্ণবাত কী বলছে যে হিমমণ্ডল বা নাতিশীতোষ্ণ মণ্ডলে কোনো স্থান অধিক শীতলতার জন্য প্রবল উচ্চচাপের সৃষ্টি করে। আমি মাত্রই বললাম যে নাতিশীতোষ্ণ অঞ্চল বলতে এটা বোঝায়, আর মেরু অঞ্চল বোঝায়। এই মেরু অঞ্চল থেকে আর হচ্ছে এই সমুদ্রবৃত্ত প্রদেশীয় যে নিম্নচাপ বলয় রয়েছে, এই অঞ্চলগুলো হলো নাতিশীতোষ্ণ অঞ্চল। এই অঞ্চলগুলোতে কী হবে, কোনো শীতলতার জন্য, প্রবল শীতলতার জন্য কি প্রবল উচ্চচাপ, মনে করি এই স্থানটি প্রবল উচ্চচাপ হবে, অবস্থান করবে। কেমন? এই উচ্চচাপের সৃষ্টি হয়, তখন ওই উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে শুষ্ক শীতল বায়ু কুণ্ডলী আকারে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই উষ্ণ অঞ্চলে শীতল বায়ু যখন কুণ্ডলী আকারে এবং ঘুরতে শুরু করে এবং কী হয়, বায়ুর কি ঘুরতে ঘুরতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যেতে থাকে। তো এই যে ঘূর্ণবাত, এটাকে বলা হয় কি প্রতীক ঘূর্ণবাত। দেখো এখানে বলেছে কুণ্ডলী আকারে চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং এটি ঘূর্ণবাতের বিপরীত অবস্থা, মানে ঘূর্ণবাতে কী হয়, উষ্ণ কেন্দ্র সৃষ্টি হয়, আর এখানে হলে শীতল কেন্দ্র সৃষ্টি হবে। কেমন? এই উষ্ণ সে কী বলছে যে ঘূর্ণবাতে কী বলেছিলাম, ঘূর্ণবাতে বলেছিলাম যে উষ্ণ নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হবে এবং কি উচ্চচাপ থেকে বায়ু এসে ঘুরতে শুরু করবে নিম্নচাপ কেন্দ্রে চারিদিকে। আর এখানে তা না, এখানে হলো যে নিচে মধ্যে থাকবে কি শীতল উচ্চচাপ, এবং শীতল উচ্চচাপ বায়ুই কী হবে আস্তে আস্তে চারদিকে ঘুরতে শুরু করবে এবং বায়ু চারদিকে ছড়িয়ে যেতে থাকবে। তো সেটাই বলেছে। দেখো ঘূর্ণবাতের বিপরীত অবস্থায় একে প্রতীক ঘূর্ণবাত বলে। ঘূর্ণবাত অপেক্ষা প্রতীক ঘূর্ণবাতের বায়ুর গতি অনেক কম থাকে। মানে এই যে ঘূর্ণবাতে যে বায়ুর গতিবেগ থাকবে ঘূর্ণবাতে, সেখানে প্রতীক ঘূর্ণবাতে অনেক বায়ুর গতিবেগ কম থাকবে। আমি লিখে নিচ্ছি, প্রতীক ঘূর্ণবাতে বায়ুর গতি কম হবে, বায়ুর গতি কম হবে। কেমন? তাহলে এই হলো প্রতীক ঘূর্ণবাতের বৈশিষ্ট্য। এখানে দেখো কয়েকটি বৈশিষ্ট্য তবু লেখা আছে, আমি বলে দিচ্ছি। প্রতীক ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ থাকবে, মাত্রই বললাম এই কেন্দ্রে উচ্চচাপ থাকবে। ঘূর্ণবাতের কেন্দ্রে এখানে কী থাকবে, নিম্নচাপ থাকবে। তো কেন্দ্র থেকে বায়ু চারদিকে প্রবাহিত হবে। উচ্চচাপ কেন্দ্রে বায়ু শীতল ও ভারী, তাই ভূপৃষ্ঠে সংলগ্ন হয়ে প্রবাহিত হবে। যেহেতু শীতল ভারী বায়ু, তাই ভূপৃষ্ঠের কাছাকাছি এটা অবস্থান করবে। আকাশ সাধারণত মেঘমুক্ত ও নির্মল থাকে। এই বায়ু উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে বামাবর্তে ঘিরে প্রবাহিত, মানে কোরিওলিস বল মেনে প্রবাহিত হয়। এর আগে আমি কোরিওলিস বলটা আমি আলোচনা করেছি। কোরিওলিস বল কী হয়, কোরিওলিস বলের প্রভাবে বায়ুর গতিবিক্ষেপ ঘটে, আগে আমি বলে দিচ্ছি। আর এই গতিবিক্ষেপ কী হয়, উত্তর গোলার্ধে এই বায়ু ডান দিকে বেগে প্রবাহিত হবে। উত্তর গোলার্ধে আমাদের যে দুটো পৃথিবীর গোলার্ধ রয়েছে, আর দক্ষিণ গোলার্ধে সেটা কী হবে, বাম দিকে বেগে কী হবে, প্রবাহিত হবে। মনে করে এরকমভাবে প্রবাহিত হবে বাম দিকে বেগে। তো এটি হলো কি কোরিওলিস বল। তো এই কোরিওলিস বলের নিয়ম মেনে এই কী হবে, প্রতীক ঘূর্ণবাত প্রবাহিত হবে। তো এরকম কয়েকটি দেখো এখানে পৃথিবীতে সংঘটিত কয়েকটি প্রধান ঘূর্ণবাতের নাম দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট, এটি শর্ট কোশ্চেনে আসে। হ্যারিকেন, টাইফুন, টর্নেডো, সাইক্লোন। এই হ্যারিকেন কোথায় সৃষ্টি হয়? হ্যারিকেন গ্রীষ্মকালে ক্যারিবিয়ান সাগরে সৃষ্টি হয়। টাইফুন হলো ক্রান্তীয় প্রশান্ত মহাসাগর চীন সাগরে সৃষ্টি হয়। এগুলো কিন্তু জানতে হবে, এগুলো শর্ট কোশ্চেন আসে। হ্যাঁ, টর্নেডো আমেরিকা যুক্তরাষ্ট্রে সৃষ্টি হয়। সাইক্লোন কি ক্রান্তীয় দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগর এবং কি আরব ও বঙ্গোপসাগরে সৃষ্টি হয়। তো দেখো এরকমভাবে বায়ু প্রবাহগুলোকে আমি আলোচনা করে দিলাম, খুব ভালো মতো দেখো। হ্যাঁ, কয়েকটি এখানে বায়ুপ্রবাহ, যেমন এখানে আমি বলেছিলাম বায়ুপ্রবাহ কয় প্রকার, বায়ু চাপে এই নিয়ত বায়ুপ্রবাহ, সাময়িক বায়ুপ্রবাহ, আকস্মিক বায়ুপ্রবাহ, স্থানীয় বায়ুপ্রবাহ। তো নিয়ত বায়ুপ্রবাহগুলো আমি খুব ভালো মতো এখানে বুঝিয়ে দিলাম যে নিয়ত বায়ুপ্রবাহ কোনগুলি, যেগুলো অক্ষাংশ ভেদে বা যে বায়ু প্রবাহিত হয়, এবং কি সাময়িক বায়ু নির্দিষ্ট সময়ে প্রবাহিত হবে, দিনের নির্দিষ্ট সময়ে, যেমন হচ্ছে স্থলবায়ু, জলবায়ু। হ্যাঁ, এরপর সমুদ্র বায়ু। এরপর হচ্ছে আকস্মিক বায়ু, আকস্মিকভাবে যে বায়ু সৃষ্টি হবে, যেমন ঘূর্ণবাতের কোনো টাইম নেই, আকস্মিকভাবে যে কোনো সময় সৃষ্টি হতে পারে। হ্যাঁ, এবং কি স্থানীয় বায়ু বলছে নির্দিষ্ট একটি স্থানে বায়ু প্রবাহিত, যেমন মিস্ট্রাল, বোড়া, উষ্ণবায়ু, শীতল বায়ু, এগুলো। তো এগুলো বিভিন্ন রকম বায়ু প্রবাহের উদাহরণ, তাই আমি অলরেডি বলে দিলাম। তো তোমরা আশা করি বুঝতে পারছো। কোথাও যদি সমস্যা তোমরা অবশ্যই বলবে। এর পরের পৃষ্ঠা আমি চলে আসলাম। পরের পৃষ্ঠা দেখো, এখানে আরও কয়েকটি বায়ু প্রবাহ রয়েছে, যেমন জেট বায়ু প্রবাহ, মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক। তো আমি এই দুটো বলে নিই, আজকে এটুকুই থাকবে। তারপরের দিন আমি তারপরে ভিডিওতে আমি আর্দ্রতা ও অধঃক্ষেপণ নিয়ে আলোচনা করব। তো দেখো আমি এখানে আলোচনা করছি জেট বায়ু। দেখো জেট বায়ু কী জিনিস? জেট বায়ু হলো একটি দ্রুতগামী বায়ুস্রোত, যা মূলত 30 ডিগ্রি উত্তর অক্ষাংশে বায়ুমণ্ডলের 7 থেকে 13 কিলোমিটার ঊর্ধ্বে ট্রপোস্ফিয়ারে এটি সংকীর্ণ আঁকাবাঁকা পথে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। তাহলে খুব মনে রাখবে, এই যে আমাদের পৃথিবী যে রয়েছে, মনে করো এই পৃথিবীর এখানে হলো নিরক্ষরেখা, এর থেকে 30 ডিগ্রি উত্তর, 30 ডিগ্রি মানে কি কর্কটক্রান্তি থাকে, সেই উত্তর অক্ষাংশে বায়ুমণ্ডলে 7 থেকে 13 ডিগ্রি কিলোমিটার ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে, মানে ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলে বিভিন্ন রকম স্তর রয়েছে, সর্বনিম্ন রয়েছে ট্রপোস্ফিয়ার, তারপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এই ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে মানে স্ট্র্যাটোস্ফিয়ারে যে বায়ু প্রবাহিত হবে সেটি আঁকাবাঁকা পথে। তো এই আঁকাবাঁকা পথে যে বায়ু প্রবাহিত হবে স্ট্র্যাটোস্ফিয়ার, সেটাকে বলা হয় কি
জেড বায়ু। আর জেড বায়ু কোন দিক থেকে কোন দিকে যাবে, এটি হলো পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হবে। এগুলো কিন্তু বৈশিষ্ট্য, এগুলো কোশ্চেন আসে কেমন। তো বিশেষত কি, এই জেট বায়ু গতিবেগ খুব বেশি থেকে 160 থেকে 450 কিমি পার ঘন্টা। শীতের প্রারম্ভে বায়ু শুরু হয়, চলে মার্চ এপ্রিল মাস পর্যন্ত। কোন মাসে বলে, শীতের প্রারম্ভে। এরপরে দেখো আরেকটি কোশ্চেন এখানে রয়েছে, মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক। তো এখানে কিছুই না সেরকম। দেখো এখানে বলেছে কি, ভারত মৌসুমি জলবায়ুর অধ্যুষিত দেশ, এটা আমরা সকলেই জানি। পরিপ্রেক্ষিতে মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক আলোচনা করা হলো যে পশ্চিম ভারতের শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হলে তার আকর্ষণে ভারত মহাসাগরের ওপর দিয়ে শীতল উচ্চচাপযুক্ত বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। যেমন এখানে বলেছে কি, দেখো এখানে ছবিটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে দেখো এটি বলেছে শীতকালের এটি ছবি, হ্যাঁ, আর এটা হলো গ্রীষ্মকালে। দেখো এখানে লেখা আছে শীতকাল গ্রীষ্মকাল। তাহলে আমি কি বলেছি, সূর্যের এই মে জুন মাসে সূর্যের ক্রিয়া উত্তরণ ঘটে, যার কারণে স্থলভাগে খুব উষ্ণতা থাকে এবং নিম্নচাপ বিরাজ করে। আর জলভাগে ক্রিয়া ঠিক তার উল্টোটা হবে, উচ্চচাপ বিরাজ করবে। আর উচ্চচাপ বিরাজ করার কারণে এখানে কী হবে, এখান থেকে বায়ু, এটা কিন্তু মৌসুমী বায়ু, এই ভারত মহাসাগর থেকে বায়ু দেখো এইভাবে ভারতে প্রবেশ করছে বা এশিয়া মহাদেশে প্রবেশ করছে কেমন। আর এই ফলে এখানে দেখো এই নিম্নচাপযুক্ত আইটিসিজেড কোথায় সৃষ্টি হয়, আমি একবার বলেছি। দেখো তোমাদের বোঝার জন্য, যে পৃথিবী যে রয়েছে, পৃথিবীর এই যে একদম মিডিলে যে অংশটা রয়েছে, এটা কি 0 ডিগ্রি, এটা হলো কি আমাদের নিম্নচাপ বলা হয়, নিরক্ষরেখা। আর উপরে রয়েছে কর্কটক্রান্তীয়, আর নিচে হচ্ছে মকরক্রান্তীয় উচ্চচাপ বলা। এই যে এখান থেকে যে বায়ুগুলো আসছে এবং এখান থেকে যে বায়ুটি যাচ্ছে কর্কটক্রান্তি মকরক্রান্তি অঞ্চলে গিয়ে মিলিত হচ্ছে কোথায়, নিরক্ষরেখায়। আর এই অঞ্চলটিতে শান্ত আবহাওয়া বিরাজ করে, এটাকে বলা হয় আইটিসিজেড কেমন। তো এই ট্রেড উইন্ড, যে দুটো ট্রেড উইন্ড যেখানে গিয়ে মিলিত হচ্ছে, আমি বায়ুচাপ বলায় বুঝিয়েছি, একটু আরেকবার দেখে নেবে। এখানে গিয়ে মিলিত হচ্ছে, এখানে সৃষ্টি হয় আইটিসিজেড, এটাকে বলে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্ট জোনস, দুটো বায়ুর মিলনস্থলে, হ্যাঁ। তো এই ট্রেড উইন্ড বা আয়ন বায়ুর মিলিত স্থলে সৃষ্টি আইটিসিজেড। এই আইটিসিজেড দেখো উত্তরে সরে গেল কেন, আমি এর আগেও বলেছি, যখন সূর্যের উত্তরণ হচ্ছে তখন কী হচ্ছে, প্রত্যেকটি বায়ুচাপ বলয়েরগুলোর কী হচ্ছে, 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি স্থান পরিবর্তন করছে। এখানে দেখো তাই হচ্ছে, যে আইটিসিজেড সামান্য উত্তরে সরে গেল কেমন। তো এখানে কিন্তু দেখো তোমরা কিন্তু জেট বায়ু লক্ষ্য করতে পারছো না। এইবার দেখো জেট বায়ু কখন সৃষ্টি হলো, শীতকালে প্রারম্ভে সৃষ্টি হবে। আমি বলেছি, দেখো এই মাত্রই বললাম যে জেট বায়ু দ্রুতগামী বায়ুস্রোত, যেখানে কোথাও সৃষ্টি হয়, জেট বায়ু শীতের প্রারম্ভে সৃষ্টি হয়। যখন এই যে দেখো এখানে দেখে নাও, শীতের প্রারম্ভে জেট বায়ু সৃষ্টি হয়। এটা গ্রীষ্মকালে কিন্তু এখানে জেট বায়ু সৃষ্টি হলো না। এই ছবিটিতে দেখো যখন শীত শুরু হলো, মানে সূর্যের যখন দক্ষিণায়ন ঘটলো, তখন দেখো এই যে আইটিসিজেডটাও কী হলো, দক্ষিণ দিকে সরে আসলো। আগে উত্তর দিকে সরে গিয়েছিল, এখন দক্ষিণ দিকে সরে আসলো। এবার নিম্নচাপ বিরাজ করবে তোমার এই জলভাগে। আর এই কারণে কী হচ্ছে, উচ্চচাপ বিরাজ করবে স্থলভাগে, আর উচ্চচাপের থেকে কী হচ্ছে, বায়ু তখন এই জলভাগের দিকে ছুটে আসছে। আর এই সময়েই সৃষ্টি হবে কি, জেট বায়ু দেখো। আর এই জেট বায়ুর থেকে যে সৃষ্টি হচ্ছে, এই জেট বায়ুর এখান থেকে কী হচ্ছে, বিভিন্ন রকম বায়ু আমাদের ভারতের ওপর দিয়ে কি উচ্চচাপ বলয় থেকে এই নিম্নচাপের দিকে আসার চেষ্টা হয়। এটাকে বলা মৌসুমী বায়ু প্রত্যাবর্তন, এটাকে বলা উত্তর পূর্ব মৌসুমী বায়ু কেমন। তার মানে কি, ওই যে জেট বায়ু যে সৃষ্টি হলো, তার মানে এর একটা ভূমিকা রয়েছে এই মৌসুমী বায়ুর। এই যে জেট বায়ু, এই জেট বায়ুর প্রভাবে এই যে এই অঞ্চলগুলোর থেকে উচ্চচাপ অঞ্চল যে সৃষ্টি হয়েছে, উচ্চচাপ থেকে বায়ু প্রবল বেগে নিম্নচাপের দিকে ছুটে আসছে কেমন। এটি হলো জেট বায়ুর একটি কি প্রভাব মৌসুমী বায়ুর ওপর। এই জেট বায়ুর জন্যই মৌসুমী বায়ু কী হচ্ছে, দেখো এই যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু কী হচ্ছে, প্রবল বেগে ছুটে এই জলভাগের দিকে ছুটে আসছে কেমন। তো এই যে ব্যাপারটা, এইটি হলো সম্পর্ক জেট বায়ুর সাথে তোমার ওই জেট বায়ুর সাথে মৌসুমী বায়ুর সম্পর্ক। তো এটা দেখো শীতকালের ব্যাপার, এটা হলো গ্রীষ্মকালে, এই ছবি দুটোর মধ্যে তুমি বুঝতে পারবে। তো এখানে জেট বায়ু সৃষ্টি হয়েছে, এখানে কিন্তু জেট বায়ু সৃষ্টি হয়নি, জেট বায়ু দুর্বল হয়ে গিয়েছে। তো এই হলো তোমার টোটাল ব্যাপারটি মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্ক। আশা করি বুঝতে পেরেছো। কোথাও সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এটুকুই পড়ালাম, এর পরের দিন আমি আর্দ্রতা অধক্ষেপণ নিয়ে ক্লাস করাবো। তো তোমরা যারা ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই কন্টিনিউ একটার পর একটা ভিডিও দেখবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে ছড়িয়ে দেবে। আর কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ, ভালো থেকো, এভাবেই পাশে থেকো।